Hello, everybody. Good evening, and welcome to our third, or is it our fourth workshop? We are about to start. It is 12:02 p.m. here in the States, and it is 10:02 in Bangladesh. We will be going over the rule book today, and we have a great agenda ahead. Mizan sir, would you be able to go to the agenda slide, please? Wonderful. So first we will hear from Mizan sir, and then we will hear from Professor Shajol Chandra Banik, and then we will have Shudipto Mundal give us an overview of the rule book. So Mizan sir, I will hand it to you now. Thank you. Thank you, Saba. Just a second. Okay, so I'll not take too much time. I'll try, but I talk a lot. So today, our workshop is on Kibo rule book. Kibo, sixth Kibo RPC rule book. So আমি রুল বুকের সম্পর্কে অত কিছু বলবো না, কারণ সেটা আমি দেখেছি আমাদের স্টুডেন্ট মেম্বার যারা আছে তাদের মুখে শুনলে ভালো শোনায়। তো আমি যেটা সম্পর্কে বলবো সেটা হলো যে আমাদের প্রোগ্রামের রুল বুক কেন, আমরা কেন এগুলো করছি, এই গেম কেন, হোয়াট ইজ গেম। স্পেসে আমরা গেম বলতে বোঝাই যে আমরা সব কিন্তু স্পেসে সব কিছু কিন্তু আমরা কাল্পনিকভাবে চিন্তা করি। আমরা সেগুলো চিন্তার উপর বেস করে আমরা একটা প্রবলেম ক্রিয়েট করি এবং সেটা সলভ করার চেষ্টা করি। এটা হলো একটা মেটাফর, একটা আহ, রূপক, এই গেমটা, যে আমরা এক্সপ্লোর করছি, প্রবলেম সলভ করছি এবং হিউম্যান রোবট কিভাবে কোলাবোরেশন করে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। কারণ ফিউচারে আমরা সবাই জানি যে আমরা সবাই মার্স, ফিউচারে এখন তো মার্স নিয়ে করছে, আরো প্ল্যানেট যেগুলো নিয়ে আমাদের মাথা অনেক রকম চিন্তা আসে, এই এই প্ল্যানেটে কি আছে, সেই প্ল্যানেটে কি আছে। তো সেগুলো আমরা এক্সপ্লোর করার জন্য আমাদের বিভিন্ন রকম আমরা গেম তৈরি করি। আর আমরা এই গেমকে যখন ইন্ডাস্ট্রিতে আমরা যখন কাজ করি তখন আমরা সেগুলোকে গেম বলি না, তখন কি বলি, তখন আমরা বলি ইউজ কেস। ইউজ কেসের উপরে আমরা আমাদের প্রবলেম ক্রিয়েট করি এবং সেটা সলভ করার চেষ্টা করি। তো এই জন্য আমরা আহ, আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, তোমরা হয়তো অনেক জায়গায় শোনো, আহ, যেমন জিরো এমআইটি জিরো রোবোটিক্স গেম, কিবো রোবট গেম, আরো অনেক গেম আছে। এগুলো অ্যাকচুয়ালি গেম না, এগুলো অ্যাকচুয়ালি মেটাফোর ফর এক্সপ্লোরেশন, প্রবলেম সলভিং অ্যান্ড হিউম্যান রোবট কোলাবোরেশন ইন স্পেস। তো এই যে গেমটা গেমটা আমাদের আমি কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জের গেমের উপরে বেস করে কথাগুলো বলছি। এই গেমের প্রথম যে স্টার্টিং পয়েন্ট, যেটা এই এখানে যে রাইট সাইডে যে রোবটটা দেখা যাচ্ছে, এটা অ্যাস্ট্রোবি রোবট। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এই ব্লু হ্যান্ডেল দেখা যায় এরকম, এই জায়গাটা হলো ডক স্টেশন। এখানে এসে রোবটটা চুম্বকের মতো লেগে থাকে এখানে প্রথম। তারপর যখন সিগন্যাল পায় কোনো অ্যাস্ট্রোনট থেকে বা কোনো একটা সাউন্ড অ্যালার্ট আসছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যে আমাদের স্পেস স্টেশনে একটা লিক দেখা গেছে বা অ্যাস্ট্রয়েড হিট করেছে,
সোলার ফ্লেয়ার হয়েছে, অনেক কিছু হতে পারে আমাদের ইয়ে স্পেস স্টেশন বাইরে যেসব কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্ট কোনো একটা কম্পোনেন্ট ড্যামেজ হয়েছে, এই ধরনের অনেক সিগন্যাল আসে। তখন এই রোবট, এই আমরা যে ফায়ার স্টেশন দেখি না, ফায়ার সার্ভিস যখন আগুন ধরে কোথাও, ফায়ার সার্ভিস তাদের স্টেশনে থাকে, ফায়ার সার্ভিস থেকে তারা যাত্রা শুরু করে, তাদের কাজ শুরু করে সাইরেন বাজিয়ে একেবারে বিকট আকারে। তো এই অ্যাস্ট্রিবও ঠিক একইভাবে যখন কোনো অ্যালার্ট পায়, সে এই ডক স্টেশন থেকে, সে এটাকে ডক স্টেশন বলে, এই ডক স্টেশন থেকে সে যাত্রা তার তার যাত্রা শুরু করে। তো সেটা হলো স্টার্টিং পয়েন্ট, এবং স্টার্টিং পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ বিশেষ করে স্পেস, এটা হলো একটা রিয়েল মিশনের প্রথম স্টার্ট। তো এটা সম্পর্কে আমরা পরে অনেক ডিটেল আলাপ করব। এটা বুঝতে খুব দেখলে খুবই ইজি মনে হয় যে হ্যাঁ, এটা জাস্ট ডক স্টেশন, এখানে লেগে থাকে, এটার সাথে অনেক কিছু আছে রিলেটেড। তো এই রোবট কি করবে, এই স্টেশন থেকে সে আনডক করবে, মানে সেখান থেকে সে নিজেকে ডিটাচ করবে, করে সে বিভিন্ন স্পেস স্টেশনে বিভিন্ন আহ, আহ, জায়গায় ঘুরবে। আমরা সেটাকে বলছি সাইট, ক্যান্ডিডেট সাইট, মানে যেসব জায়গায় আমরা চাচ্ছি যে অ্যাস্ট্রোবি যে তারা দেখবে যে কোন জায়গায় হিডেন জিনিস লুকায়িত আছে। আর এখানে যে আমরা এই গেমটা আগেও বলেছি, গেমটা একটা ম্যাটাফোর। হিডেন জিনিস বলতে আমরা কি বুঝি? আমরা হিডেন জিনিস যখন বলি, আমরা এখানে গেমে দিচ্ছি হিডেন জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি ইন হিডেন স্পেসে এভরিথিং হিডেন, আমরা কিছুই জানি না স্পেস সম্বন্ধে, খুবই কম। আমার মনে হয় আমরা মাইক্রো 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 লেভেলের জিনিস এখন পর্যন্ত জানি। এটা যে এটা যে কত বড়, এটা চিন্তার বাইরে। তো এখানে প্রচুর হিডেন জিনিস আছে। তো সেগুলো বের করার যে পদ্ধতি, যে রুলস রেগুলেশন, সেগুলো আমরা এখানে শিখব। এবং এই গেমের মাধ্যমে আমরা সেগুলো শিখব। তো এখানে বলা হচ্ছে ওয়েসিস জোন, এই গেম গেম রুল বুকে একটা কথা বলা আছে, ওয়েসিস জোন। ওয়েসিস জোনটা কি? ওয়েসিস জোনটা হলো, এখানে আমরা এক্সপ্লোর করলে আমরা পয়েন্ট পাবো। পয়েন্ট পাওয়াটা কি অ্যাকচুয়ালি? পয়েন্ট পাওয়াটা তো বড় জিনিস না, পয়েন্ট পাওয়ালে আমরা জানবো জিনিসগুলো, জানবো আমরা ওইখানে সেখানে কি আছে সেগুলো সম্বন্ধে জানবো। এবং আমরা জানার ব্যাপারে কখনো হ্রাস করব না, যে হ্যাঁ আমার একটা পয়েন্ট পেলেই হলো, আমি কিন্তু পয়েন্ট পেলেও আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে জিনিসটা আসলে কি, আমরা কেন এখানে এক্সপ্লোর করছি, আমরা সেই জিনিসটা যে আমরা ইমেজ নিচ্ছি, এই ইমেজটা কেন নিচ্ছি, ইমেজ দেখে আমরা যে রিপোর্ট করছি, এখানে অনেক কিছু জানার আছে। এবং যত বেশি অজানা হবে, তত বেশি সুযোগ হবে ইনভেন্ট করার। সো এটাকে কোনোভাবে, ও আমি টায়ার্ড, আমি কষ্ট পাচ্ছি, আমি অনেক কঠিন, অনেক ইয়ে, আমি আহ, বলবো এটাতে টায়ার্ড হওয়ার কিছু নেই। এটাতে আরো আরো হ্যাপি হওয়ার, আমাদের লাইফে যত বেশি প্রবলেম আসছে, আমাদের তত বেশি হ্যাপি হওয়া উচিত। কারণ আমার উপর দিয়ে প্রবলেমটা যাচ্ছে, কিন্তু আমি প্রবলেমটা সলভ করতে গিয়ে আমি কিন্তু মানব সমাজকে আমি হেল্প করছি। যে আমি এই জিনিসটা প্রবলেম সলভ করতে পেরেছি, আমার শরীরে একটা প্রবলেম হয়েছে, আমি আহ, কিছু জিনিস ইনভেস্টিগেট করে আমি আহ, সকালে ব্রেকফাস্ট করলাম, এই জিনিস খেলাম, তারপরে দুপুরে এটা খেলাম, তারপরে ইভিনিং এটা খেলাম, খেয়ে আমি একটা ভালো একটা ইয়ে পেলাম, এফেক্ট পেলাম যে হ্যাঁ এইভাবে চললে তখন আমি এই এই মেসেজটা অন্যদেরকে দিতে পারি।
এইভাবে আমরা যখন এক্সপ্লোর করি যখন আমাদের অনেক কষ্ট হয়, সায়েন্টিস্টরা অনেক কষ্ট করে, ইঞ্জিনিয়ার অনেক কষ্ট করে, কিন্তু এই কষ্টের বিনিময়ে আমরা যেটা দেই সেটা কিন্তু অনেক বড় হিউম্যানিটির জন্য একটা বড় একটা আহ, কাজ আমরা করছি। তো সেইভাবে চিন্তা করতে হবে। তোমরা যখন প্রোগ্রামিং করবে, সিনসিয়ারলি করবে, আর এটাকে কষ্ট হিসাবে নেবে না, এটাকে কঠিন হিসাবে নেবে না, ফান হিসেবে নেবে। আমরা করতে পারলে করলাম, না পারলে ঠিক আছে, আবার ট্রাই করো, পরের বার ট্রাই করো। সেইভাবে যখন এইভাবে নেওয়া যায় কোনো জিনিস, তখনই কিন্তু আমি মুভ করতে পারি। আর আমি যদি কঠিনভাবে মনে করি এটা অনেক কঠিন, এটা আমি পারছি না, তাহলে কিন্তু আর কোনোদিন মুভ হবে না, ওই এক জায়গায় বসে থাকতে হবে। যাই হোক, হিডেন ট্রেজার, নলেজ ইজ দ্য রিয়েল প্রাইজ অ্যাকচুয়ালি, যেটা আমি আগে বলেছি, নলেজ। আমরা হিডেন বলতে যেটা বলছি যে আমরা আহ, যেমন রিডিং ইমেজ অ্যান্ড ক্লু, এখানে আমাদের রুল এই এই গেমে যে মেইন হলো যে আমরা হিডেন জিনিস বের করবো, ইমেজ নিব, তার থেকে আমরা প্রসেসটা, তার ভিতর জিনিস জানবো কিভাবে ডিকোডিং করে। আমি কোনো একটা মেসেজ দিলাম একজনকে যে আমাকে এই আম, আমার বাসায় গিয়ে এইভাবে দরজাটা খুলবে। হ্যাঁ, কাউকে একটা মেসেজ দিলাম। এখন এই মেসেজটা যদি অন্য কেউ পেয়ে যায়, সেটা ডেঞ্জারাস হবে, সে জেনে ফেলবে। তখন আমরা কি করি? আমরা এমনভাবে লিখি যে শুধু ওই পার্সনটা জানবে যে আমি কি লিখছি আসলে। এটাকে আমরা বলি এনকোডিং। আমরা যখন একটা সহজ কথাকে আমরা যখন কমপ্লিকেটেড করে লিখি, তখন এটাকে আমরা বলি এনকোডিং। আর যার কাছে মেসেজটা পাঠাচ্ছি শুধু সে জানছে যে এটা বলতে মিজান কি বোঝাচ্ছে। আমাকে যখন বলল টু, আমি তখন বুঝলাম অ্যাস্ট্রোবি। আমাকে যখন বলল 10, আমি তখন বুঝলাম এটা ডোর। তো এই জিনিসগুলো এগুলো হচ্ছে এনকোডিং। আমরা সিকিউরিটিতে আমরা এনকোডিং ডিকোডিং খুব বেশি ইউজ করি আমাদের মেসেজটা সিকিউর করার জন্য। তো এখানে আমরা এ- এই এনকোডিং ডিকোডিং এগুলো আমরা শিখছি। তারপরে অ্যাস্ট্রোবির আইজ আছে, এই সেই আইজ দিয়ে দেখে এবং অ্যাস্ট্রোনটকে হেল্প করে। আমরা অ্যাস্ট্রোবি কি করবে ফিউচারে? মার্সে যাবে, দূরে কোথাও একটা জিনিস দেখবে যেটা দেখার ক্ষমতা হয়তো হিউম্যানের নাই। সে দেখবে দূরের থেকে, দেখে অ্যাস্ট্রোনটকে বলবে আই থিঙ্ক দিস ইজ দিস ওয়ান। সো তখন অ্যাস্ট্রোনট জানবে যে হ্যাঁ, ওই জায়গায় দূরে ওই জায়গায় এই জিনিসটা আছে। সে আমাকে অ্যাস্ট্রো সেটা বলছে। তো এই জিনিসগুলো কিন্তু কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো অ্যাস্ট্রোবি ঠিক ওইভাবে আমাদেরকে বলে দিবে। আম, তো ওরা এই অ্যাস্ট্রোবি, আবার তোমরা অনেকে জানো যে অ্যাস্ট্রোবিটা করা হয়েছে অ্যাস্ট্রোনটের সাথে কোলাবোরেশন করার জন্য। তো এখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ফ্ল্যাশিং লাইট। ফ্ল্যাশিং লাইট এটা কমিউনিকেশন করার জন্য। এই ফ্ল্যাশিং লাইট শুধু আমরা যে অ্যাস্ট্রোবিতে ইউজ করি, আমরা ফ্ল্যাশিং লাইটটার ব্যাপারে এপিআই আছে, কিভাবে ইউজ করা হবে এবং এটার ইন্টেন্সিটি কতটুকু হবে, সব কিছুই আছে। তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এগুলো আম, আমরা অ্যাস্ট্রোবিতে ইউজ করি, কারণ ফ্ল্যাশ লাইট এটা আমাদেরকে ফ্ল্যাশ করবে যে হ্যাঁ, এই জিনিসগুলো আমরা পাওয়া গেছে, অথবা আম, এখানে এই জিনিস আছে, এটা অ্যালার্ট দেয়। তো ফ্ল্যাশিং লাইটটা আমি এখানে মেনশন করছি এই জন্য যে এই গেমে ফ্ল্যাশিং লাইটের ব্যাপার স্যাপার আছে। তো এটা পরে জানবে সুদীপ্তের প্রেজেন্টেশনে। সো হোয়াই এগুলো ম্যাটার আমাদের জন্য? আমাদের জন্য এটা ম্যাটার এই জন্য
আমরা হব লাইক, তোমরা যেগুলো শিখছো এগুলো কি জন্য? ফিউচারে তোমরা প্রবলেম সলভ করবে, টিম ওয়ার্ক করবে, লজিক, এর আগে বলেছি লজিক, কোন একটা জিনিস কিভাবে করব সেই লজিকটা তৈরি করা। এখানে রাইট সাইডে যে ইমেজটা দেখা যাচ্ছে, যে এখানে আর একটা পেলোড যে স্যাটেলাইটের সাথে কানেক্ট ডক হচ্ছে, এই জিনিসটা ডিজাইন করা কিন্তু খুবই টাফ, ভীষণ ভীষণ টাফ। তো এই জিনিসগুলো, এই যে এটার জন্য যে লজিক তৈরি করা, এটা কিভাবে ডকিং হবে, এগুলো কিন্তু আমরা এই এস টু বি প্রবলেম সলভিং এর মাধ্যমে শিখছি। তো একটা জিনিস সবসময় মনে রাখবে, আমি যেটা প্রথমে বলেছি, এটা জাস্ট নট আমরা গেম প্লে করছি। তোমরা থিঙ্ক করবে যে আমরা পায়োনিয়ার কিসের? আমরা পায়োনিয়ার ফিউচার ইউনিভার্সের যেসব মানে হিডেন প্রবলেম, আমরা এগুলো বলে হিডেন ট্রেজার, এই হিডেন প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব সেগুলার ইনিশিয়াল প্রসেস। তোমরা এই জন্য পায়োনিয়ার, যাতে তোমরা যে কোডগুলো লিখবে এই কোডগুলো কিন্তু 1000 বছর ধরে থেকে যাবে স্পেসে, এবং এগুলো এগুলোই কিন্তু ইউজ করা হবে। তো সেই জন্য আমি আবার বলছি, তোমরা যে কোডগুলো লিখছো সেই কারণে তোমরা হবে পায়োনিয়ার এই ফিউচার ইউনিভার্সের। তো আমি এই বলে শেষ করছি আমার স্পিচ। তা আমি আশা করি তোমরা সুদীপ্তার প্রেজেন্টেশন যেটা রুল বুকের উপরে দিবে সেটা তোমরা এনজয় করবে এবং বোঝার চেষ্টা করবে। এবং এই রুল বুকটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আম, তা আমি এরপরে আম, আমাদের ফ্যাকাল্টি মেম্বার ডক্টর সাজল বণিক, তিনি এখন তোমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ মিজানুর হক চৌধুরী স্যার এবং উপস্থিত আজকে স্টুডেন্ট যারা আছে উপস্থিত, এখানে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি স্যারের বক্তব্যগুলো শুনছিলাম যে শুধু এস্ট্রোবি কম্পিটিশন না, এটা আসলে যে কোনো রোবোটিক কম্পিটিশনের যে গেম গুলা হয় এগুলোর কিছু থিম থাকে। এই থিম গুলাই কিন্তু আসলে আমাদের ছাত্রদের ভবিষ্যতের বিভিন্ন প্রবলেম সলভিং স্কিল বাড়ায় আর কি। এবং আমি দেখেছি যে আমাদের ছাত্ররা যারা অত্যন্ত ট্যালেন্ট, এবং তারা যদি সুযোগ পায় তাহলে তারা কিন্তু সেটার অ্যাপ্লাই করার যে ক্যাপাবিলিটি তৈরি করে তাদের মধ্যে, সেটা ইনোভেটিভ আইডিয়া দিয়ে থাকে। আমি একটু আজকে প্রথম হিসাবে এখানে মানে ছাত্রদের মাঝে আমি একটু আমার হিস্ট্রি বলি। আমি কিন্তু আসলে মেকাট্রনিক্স এবং রোবোটিক্সে পিএইচডি করা, এবং আমি 2013 সালে নাসাতে লুনাবোটিক্স মাইনিং কম্পিটিশনে আমি গিয়েছিলাম। তো একটা গেম যখন থিম দিয়ে দেওয়া হয় বা রুল বুক দিয়ে দেওয়া হয়, তখন প্রথমে হয়তোবা আমাদের কাছে একটু মনে হবে যে রুল গুলা একটু কঠিন বা আমি পারবো কিনা। তো এই জিনিসগুলো আমি দেখেছি আসলে, যদি আমি ডিটারমাইন্ড হই এবং আমি যদি মনে করি যে আমি পার্টিসিপেট করব এবং আমি এই প্রবলেম গুলাকে এনজয় করতে হবে, যদি আমি বার্ডেন মনে করি তাহলে কিন্তু হবে না। এখানে আমাদের মাঝে যে গ্রুপ গুলা থাকে বা আমাদের যাদের সাথে নিয়ে আমরা কাজ করব, আমরা দেখবো যে এক একজনের এক একটা লেভেলের স্কিল থাকে। সেই স্কিল গুলা যদি আমরা সমন্বয় করতে পারি, এবং আমরা দেখেছি যে একটা রোবোটিক্স গেম কম্পিটিশন যখন হয় বা এই ধরনের কম্পিটিশন যখন হয়, এখানে আসলে ইন্টারডিসিপ্লিনারি নলেজ যেটাকে বলে, সেটার শেয়ারিংটা মারাত্মকভাবে খুব ডেফিনেটলি দরকার। এবং যারা এই বিষয়ে অংশগ্রহণ করে থাকে তাদের মধ্যে এই ধরনের মন মানসিকতা এবং অ্যাটিটিউড থাকে যে আমরা সমন্বিতভাবে এই টিমটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব। এবং এই গেমের মধ্যে যে প্রবলেম গুলা আমরা তিলে তিলে সলিউশন করি, সেখানে কিন্তু আমার একটা বিরাট প্রফেশনাল স্কিলনেস ডেভেলপ করে প্যারালালি।
যেটা ইন ফিউচারে আমাদেরকে আসলে অন্যান্য প্রবলেমগুলো সলভ করতে সহায়তা করে থাকে। তো আমি যেটা বলেছিলাম যে আমরা গিয়েছিলাম লুনামোটিক্স মাইনিং রোবোটিক্স কম্পিটিশন ফ্লোরিডাতে। সেখানে আমরা 9 না 10 দিন ব্যাপী ছিলাম ওই কম্পিটিশনে। তো একটা একটা প্রবলেমকে কিভাবে রিয়েলাইজ করে আমরা সেটা সলিউশন করতে পারি, এটা কিন্তু অনেক ধরনের সলিউশন থাকবে, অনেক ধরনের কোডিং থাকবে, অনেক ধরনের প্রোগ্রামিং করবে, এক একজন একইভাবে চিন্তা করবে। হয়তোবা কোনো একটা বেনিফিট বা টাইম রেসপেক্টে দেখা গেল যে একটা উইনিং আসবে, কিন্তু এখানে আমি যেটা মনে করি যে কম্পিটিশনের মূল উদ্দেশ্য যে আমি সবসময় উইনিং হবে সেই অ্যাটিটিউড না নিয়ে আমরা আমরা এটাকে খেলোয়াড় সুলভ মনোভাব বলে এটাকে, অর্থাৎ আমি পার্টিসিপেট করব এবং আমি এই গেমটাকে এনজয় করে আমি সেখান থেকে কিছু শিখে আসব। এটাই হলো আমাদের মূল প্রপার্টি হবে, অর্থাৎ নলেজ প্রপার্টি, যে আমি এই গেমটায় পার্টিসিপেশন করলে আমি কি পেলাম, সেই জিনিসটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। আর আমি দেখেছি যে একটা টিমের থেকে যখন আমরা নলেজ শেয়ারিং করি, আমার মধ্যে যে দুর্বলতা বা উইকনেস গুলো থাকে, সেই উইকনেস গুলা কিন্তু যত বেশি পার্টিসিপেন্ট করব এবং যত বেশি অংশগ্রহণ করব, যত বেশি নলেজ শেয়ারিং করব, যত বেশি প্রবলেম গুলাকে নিয়ে চিন্তা করব, তত বেশি আমার মধ্যে স্কিল ডেভেলপ করে ফেলবে। তো আসলে এই বর্তমান যে জগৎ আসতেছে বা এসে গেছে আমাদের মাঝে, আমাদের কিন্তু একাডেমিকের বাইরে গিয়ে এই ধরনের কম্পিটিশনে পার্টিসিপেট করাটা খুবই দরকার। এতে করে আমি বাস্তব জগৎ সম্বন্ধে জানবো এবং আমার মধ্যে যে লজিক্যাল ইস্যুগুলা ক্রিয়েট হবে, অর্থাৎ একটা একটা প্রবলেমকে ফর্মুলেশন করে আমি এটার সলিউশনটাকে কিভাবে আহ সামনের দিকে নিয়ে যাব এবং আমি এর বাস্তবতায় কিভাবে অ্যাপ্লাই করব, এই জিনিসটা কিন্তু আসলে সরাসরি একাডেমিক কার্যক্রমের মাধ্যমে আমরা দেখাতে পারি না। আমি মনে করি এই ধরনের যে কম্পিটিশন গুলা আহ আয়োজন আয়োজন করা হয়, সেটার উদ্দেশ্য হলো আসলে আমাদের ইয়াং জেনারেশনকে গড়ে তোলা, যাতে তারা এমন সোসাইটির জন্য, ভবিষ্যতে মানব সমাজের জন্য এমন কিছু করে যেতে পারে যেগুলা আমরা সবাই রিকগনাইজ করতে পারবো। তো আমি এই যে আহ মিজানুর হক চৌধুরী স্যার ওনার যেই কিবোর্ড রোবোটিক্স কম্পিটিশন, অ্যাস্ট্রোবিক কম্পিটিশন যেগুলা আয়োজন করছেন, এটা আমাদের ছাত্ররা অংশগ্রহণ করছে এবং বাংলাদেশ থেকে প্রচুর ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে। এটা দেখে আমি আনন্দিত এবং এই জিনিসগুলা উনি আমাদের মাঝে এরকম ওয়ার্কশপের আয়োজন করার মাধ্যমে আমাদের মাঝে ছাত্রদের নিয়ে যে সময় দিচ্ছেন, এটা একটা খুবই মানে মানে একটা মোটিভেশনাল ইস্যু যে আমাদের ছাত্ররা আজকে ওয়েবিনারের মাধ্যমে, ওয়ার্কশপের মাধ্যমে সরাসরি আপনার মতন একজন আহ আহ, একজন এই বিশেষজ্ঞের সাথে আমাদের ছাত্ররা সুযোগ পাচ্ছে। আমি মনে করি এটা আমাদের ছাত্রদের জন্য খুবই দরকার এবং এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে আপনার তরফ থেকে, এবং আমরা যারা আছি বাংলাদেশে, আমরা যদি ছাত্রদের সাথে এরকম বসে তাদের সাথে নলেজ শেয়ারিং করতে পারি, আমি মনে করি আমাদের এই বিষয়গুলোতে এবং বিশেষ করে স্পেস এক্সপ্লোরেশন বা রোবোটিক্স নলেজ, এটার একটা বিরাট ক্ষেত্র আমাদের মাঝে তৈরি হবে এবং আমাদের ছাত্রদের মাঝে এই বিষয়টা একটা আম, বিরাট একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নিয়ে আসবে বলে বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। আমি এখানে শেষ করলাম। Thank you, Dr. Sajal Manik, Sajal Chandra Manik, sorry. Um, Thank you for your nice speech. It is very motivational, and I think আমাদের স্টুডেন্ট, আমিও মনে করি আমাদের স্টুডেন্টরা খুবই ট্যালেন্টেড। আমাদের আম, যারা আহ, আমরা ওল্ডার জেনারেশন বলবো না, যারা আমরা এক্সপিরিয়েন্সড, আমরা এখনো ওল্ড হয়নি, আমাদের মাইন্ড এখনো ইয়াং। আমরা আমাদের নেক্সট জেনারেশনকে আমরা ইন্সপায়ার করব, আমরা গাইড করব, আমরা দেখাবো কোন জিনিস করলে কি হয়। আমরা আমাদের মেসেজ দিয়ে যাব। ইয়াং জেনারেশন সেটা নিবে কি নিবে না সেটা তাদের ব্যাপার। যেমন আমি আজকে দেখছি আমাদের পার্টিসিপেন্ট মাত্র 21। প্রথম শুরু হয়েছিল 110, আস্তে আস্তে কমতে লাস্ট সেকেন্ড ওয়ার্কশপে হয়েছিল 70, এখন 21। তো যাই হোক,
আমি আশা করব যে আমাদের আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের পার্টিসিপেশন আমি তেমন দেখছি না। আম, তো এটা খুব ইম্পর্ট্যান্ট। আমি আশা করি ফিউচারে আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা এটা সিরিয়াসলি নেবে। এটা আমাদের বাংলাদেশের জন্য খুবই, আমি মনে করবো এটা সবচেয়ে আর্জেন্ট, যে আমাদের নেক্সট জেনারেশনকে এডুকেট করা। যাই হোক, আমি এখন আর বেশি কথা বলবো না। আমাদের সবচেয়ে অ্যাট্রাকটিভ যেটা সেশন সেটা হলো আমাদের রুল বুক সেশন। এই সেশনটা করবে আমাদেরই আহ, আমাদের, আমরা এই প্রোগ্রাম শুরু করেছিলাম 2020-তে। প্রথম থেকেই আমাদের কিছু ছাত্র ছিল যারা প্রথমে আমাদের প্রোগ্রামে জয়েন করেছিল, তারপর আস্তে আস্তে ওদের এক্সপিরিয়েন্স বাড়লো। তারা বিভিন্ন প্রোগ্রাম কিবোর্ড বিভিন্ন কম্পিটিশনে জয়েন করেছে, তাদের অনেক এক্সপিরিয়েন্স, তারা অনেক প্রবলেম ফেস করেছে। এবং সেজন্য আমি তাদেরকেই রেখেছি যে তারা যেন স্টুডেন্টদের সামনে তাদের প্রেজেন্টেশনটা দেয় এবং তাদের মুখে যেন তারা শুনে। সেই জিনিসটা করার জন্য আমি আহ, আমাদের পুরনো যে যে স্টুডেন্টগুলো আছে আছে তাদেরকে আমি এই এই প্রোগ্রামে রাখার চেষ্টা করি। তা আমাদের নেক্সট যেই প্রেজেন্টেশন দিবে সেটা হলো আমাদের সুদীপ্ত মণ্ডল। সুদীপ্ত মণ্ডল, আর ইউ রেডি? Yes, sir. I'm ready. Um, ওকে, থ্যাংক ইউ সো মাচ। yeah. Okay. আমি ওকে। স্ক্রিনটা শেয়ার করি, স্যার। ওকে, ডু ওকে, হ্যাভ, ওকে। স্যার আমার স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। সো হ্যালো এভরিওয়ান, মাইসেলফ সুদীপ্ত। আমি হচ্ছে কারেন্টলি রাজশাহী ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি রুয়েটের ফাইনাল ইয়ার একজন স্টুডেন্ট। সো আজকে হচ্ছে আমি তোমাদের যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রুল বুক, আমাদের রুল বুক এক্সপ্লেনেশন। অ্যান্ড আমি হচ্ছে স্টেমেক্স 365-এ এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আছি সিন্স 2020। তো আমি রুল বুক এক্সপ্লেনেশন করার আগে একটু ব্যাপারে একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে কন্টেস্ট সিক্সথ কিবোর্ড রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জ, তা আমার মনে হয় আমরা যারা এখানে লাইভ সেশনে আছি অথবা যারা পরবর্তীতে সেশনটা দেখবো, আমার মনে হয় মোস্টলি সবাই আমরা সিক্সথ কিবোর্ড প্রোগ্রামিং চ্যালেঞ্জে অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছি। সো আমরা কিন্তু অলরেডি আমাদের যে ইউজার ক্রেডেনশিয়াল সেটাও কিন্তু মোটামুটি পেয়ে গেছি। বাট আমরা মোটামুটি লাস্ট যে সেশনগুলো হয়েছে সেগুলো থেকেও কিন্তু আমরা মোটামুটি অলমোস্ট ক্লিয়ার যে আমাদের কি করতে হবে, কোডিং করতে হবে। কিসে কোডিং করতে হবে? রোবটে। এবং রোবটটা অপারেট করার জন্য আমাদেরকে কোডিং করতে হবে। তো এখন কোডিং করব আমরা, রোবট অপারেট করব, সবই ঠিক আছে, কিন্তু আসলে আমাদের অবজেক্টিভটা কি, আমরা কি অবজেক্টিভটা ফুলফিল করব, তো সেটা আমাদের কিন্তু বোঝা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর আমাদের যে অবজেক্টিভটা বোঝার জন্য কিন্তু যে যারা স্যার এবারের ওয়েবসাইটে সিক্স কিবোর্ড ওপেনিং চ্যালেঞ্জ, সেখানে কিন্তু আমাদের তিনটা হচ্ছে গাইড দেয়া আছে। তার মধ্যে ফার্স্ট অফ অল একটা হচ্ছে গাইড বুক, যেটা অনেক আগেই পাবলিশ করা হয়ে গেছে। তারপরে আছে হচ্ছে আমাদের রুল বুক এবং প্রোগ্রামিং ম্যানুয়াল। তো রুল বুকটা হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট ফর গেম কিভাবে ডিজাইন, আমাদের কি কি কাজ, কি কি টাস্ক পারফর্ম করতে হবে এই গেমে সেটার জন্য। এবং প্রোগ্রামিং ম্যানুয়ালটা যেটা, সেটা ইম্পর্টেন্ট ফর আমাদের কোডিং, আমরা কি কি মেথডস ইউজ, ফাংশন বা যাই হোক যে যে জিনিসগুলো ইউজ করবো সেখানে সেগুলো ডিটেলসে বলা আছে। তো আমরা আসলে আমাদের আজকের সেশনটা শুরু করি। তো আমরা আজকে যেই টপিকে কথা বলবো, তো সেটার জন্য আমি যে এজেন্ডাটা আমি একটু প্রথমেই দেখিয়ে দিই। সো ফার্স্টে আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন, যে বেসিক গেম ফ্লো, আমরা কি কি কাজ আমাদেরকে পারফর্ম করতে হবে। দেন আমরা চলে যাব হচ্ছে আমাদের কোঅর্ডিনেটস, অর্থাৎ আমাদের রোবটের কোন কোন কোঅর্ডিনেটে আমরা নিয়ে যাব সেটার একটা আমি খুবই বেসিক একটা ওভারভিউ আমি আজকে প্রোভাইড করব। তারপর হচ্ছে আমাদের অবজেক্ট, এই পার্টটা আমি বলবো সবার জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা অ্যাকচুয়ালি আমরা
প্রিলিমিনারি এপিকেটা সাবমিট করতে চাই, ভালো করতে চাই, বা এই অবজেক্ট জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমার মনে হয় যে যারা ফার্স্ট টাইম আমরা এবার কন্টেস্ট করছি বা এবার যারা নতুন রেজিস্টার করেছি, তারা আসলে একবার হয়তো রুল বুকটা পড়ে হয়তো বোঝা একটু কষ্টকর হলেও হতে পারে। এর জন্য আমাদের কি বারবার জিনিসটা পড়তে হবে, এবং এইটাকে হেল্প করার জন্য আজকের মতো সেশনটা আমি ওইটা একটু হেল্প করা ট্রাই করবো, যে কিভাবে আসলে অবজেক্টটা আমরা কিভাবে আহ, যে কি কি টাইপের অবজেক্ট আছে, লস্ট আইটেম, টার্গেট আইটেম, এই জিনিসগুলো কি সেগুলো একটু এক্সপ্লেন করবো। এন্ড ফাইনালি স্কোরিং, যেটা আমি বলবো শেখার জন্য তো ইম্পর্টেন্ট, প্লাস আমাদের যেহেতু একটা কন্টেস্ট প্রোগ্রামিং চ্যালেঞ্জ, সো যেহেতু চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করেছি, সো আমাদের কি স্কোরিং এর দিকটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে, যে কিভাবে আমরা ভালো স্কোর করতে পারি। এবং আমি ফাইনালি কিছু টিপস শেয়ার করবো যে কিভাবে আমরা স্টার্ট করতে পারি। সো ওকে, লেটস স্টার্ট উইথ দ্য ইন্ট্রোডাকশন, উইচ ইজ দ্য গেম ফ্লো। তো আমরা আমি এখানে মূলত হচ্ছে এই যে আমি আজকে যত ডকুমেন্ট দেখাবো, এখানে স্লাইডে যা যা দেখাবো সবই আমি আমাদের যে রুল বুকটা সেটা থেকে আমি কালেক্ট করেছি। তো আমাদের বাঁ পাশে যেটা আমি দেখাচ্ছি যে টপ ভিউ, এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের কিবো যে মডিউল, কিবো মডিউলের একটা টপ ভিউ, এটা একটা 2D পিকচার। এবং রাইট সাইডে যেটা আমি শো করার ট্রাই করেছি, দেখানো ট্রাই করেছি, সেটা হচ্ছে আমাদের কিবো মডিউলের একটা 3D সিমুলেশন এনভায়রনমেন্ট। তো আমরা কিন্তু অলরেডি আগের যে সেশনগুলো ছিল সেই সেশনগুলো থেকে কিন্তু অলরেডি আমরা আগে থেকেই জানি যে কিবো কি। কিবো হচ্ছে একটা মডিউল। মডিউলটা আমি যদি সিম্পলি তোমাদেরকে একটু ফিজিক্যালি এটার এক্সিস্টেন্স বোঝানোর ট্রাই করি, সেটা হচ্ছে একটা বাসের মতো, আমাদের যে স্কুল বাসগুলো আছে, একটা বাসের মতো একটা মডিউল, বাট ভেতরে কোনো চেয়ার নেই, পুরো একটা ওপেন স্পেস, ফাঁকা জায়গা। এবং এটার ওয়ালে বা গায়ের সাথে অনেক ধরনের মডিউল, এক্সপেরিমেন্ট করার জন্য বিভিন্ন জিনিস অ্যান্ড আদার্স অনেক কিছু আছে। তো এই মডিউলটাই হচ্ছে আমাদের কিবো মডিউল, যেটা হচ্ছে জাক্সা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে হচ্ছে এটা লঞ্চ করেছিল। তো এই মডিউলের একটা 2D ভিউ হচ্ছে আমাদের বাঁ পাশে আছে, এবং এই টু ডি ভিউ এর পার্সপেক্টিভ থেকেই আমি মোটামুটি গেম ফ্লোটা এক্সপ্লেন করব। তো এইখানে দেখো, মিজান স্যার কিন্তু ফার্স্টেই দেখাচ্ছিল এবং ডকিং স্টেশনের আসলে গুরুত্বটা এক্সপ্লেন করছিল। তো আমরা আসলে অত ডিটেলসে না যাই, আমি একটু মানে গেম ফ্লোটা একটু বোঝানোর ট্রাই করি। বাট ডকিং স্টেশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, কারণ ডকিং স্টেশনই সেখানে যেখানে অ্যাস্ট্রোবি চার্জ হয়, তার প্রোগ্রাম আপলিঙ্ক ডাউনলিঙ্ক এন্ড আদার্স অনেক কাজই হয়। তো যাই হোক, ডকিং স্টেশনে হচ্ছে আমাদের অ্যাস্ট্রোবিটা প্রথমে থাকবে। তো এবার 6 কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জ, যেটা গেম ফ্লো, প্রথমে ডকিং স্টেশনে থাকবে, এবং ডকিং স্টেশন থেকেই আমাদের প্রোগ্রামটা শুরু হবে। তো আমাদের যেই যেই কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, মানে আমরা কিন্তু এখন মানে খুবই ওয়ারিড হব না, আমি খুবই সিম্পল ভাবে আসলে গেম ফ্লোটা এক্সপ্লেন করব, যে কিভাবে কি কি কাজ আমাদেরকে পারফর্ম করতে হবে। তো এখানে এক এক নাম্বার দেয়াই আছে, আমি আমি একটু পয়েন্টারটা চেঞ্জ করে লেজার পয়েন্টার নিয়ে নিই, যাতে দেখানো একটু ইজি হয়। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের 1 নম্বর স্টার্টিং পয়েন্ট, ডকিং স্টেশন। ডকিং স্টেশন থেকে প্রথমে কি হবে, রোবটটাকে আমাদের আনডক করতে হবে। গেল, আমাদের রোবটটা আনডক হয়ে গেল, তার মানে আমাদের রোবটটা এখন এই মডিউলের যে কোনো জায়গাতেই মুভ করতে পারে। আচ্ছা, এরপরে আমাদের এই যে মডিউলের মধ্যে 4টা কোঅর্ডিনেট দেয়া আছে। 4টা কোঅর্ডিনেট কেমন, 4টা জায়গা, 4টা এরিয়া, আমরা এই কোঅর্ডিনেট গুলোকে বলবো এখন থেকে এরিয়া। হ্যাঁ, তো এই 4টা এরিয়ার যে পজিশন, সেই পজিশনটা আমাদের রুল বুকে আগে থেকে কিন্তু দেয়া আছে, যে হচ্ছে আমাদের কোন কোন পজিশন হচ্ছে আমাদের, এই 4টা পজিশন কোন কোনটা। তো এই এরকম 4টা পজিশন আছে। তো আমাদের অ্যাস্ট্রোবি যে রোবটটা, সেটাকে কি করতে হবে, আমাদের এই 4টা পজিশনে রোবটটাকে নিয়ে যেতে হবে। ওকে, তো এই 4টা পজিশনে কি কি থাকবে, এই 4টা পজিশন কিন্তু আমি যে আগে আগে বললাম যে বাসের মতো একটা মডিউল, সেইটার ওয়াল। হ্যাঁ, 4টা পজিশন হচ্ছে ওয়াল। সো ওয়ালে কি থাকবে, একটা সিম্পল হচ্ছে একটা 2D ড্রয়িং থাকবে। আমরা সাপোজ আপাতত ধরি 2D ড্রয়িং থাকবে। তো ওই ড্রয়িং এর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের অবজেক্টের ছবি থাকবে, এবং একটা এআর মার্কার থাকবে, আমি পরবর্তীতে দেখাবো। তো ভেবে ভেবে নেই যে একটা ড্রয়িং থাকবে। তো আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের প্রথম পজিশনে যেতে হবে, অ্যাস্ট্রোবিকে মুভ করিয়ে নিয়ে যেতে হবে, তারপরে সেই ড্রয়িং এ কি আছে সেটা রিড করতে হবে। এরপর চলে যাবো আমরা সেকেন্ড এরিয়াতে। সাপোজ এটা আমাদের সেকেন্ড এরিয়া। তো সেকেন্ড এরিয়ায় কি, ওই পিকচারে কি অবজেক্ট আছে সেটা আমরা প্রথমে সেকেন্ডে মুভ আমরা রিড করব। এরপর চলে যাবো আমরা থার্ড এরিয়ায়। থার্ড এরিয়াতেও সেম একটা এরিয়া আছে, সেই এরিয়ায় কিছু একটাই পিকচার আছে, সেই পিকচারে কিছু অবজেক্ট আছে, তো সেটা আমরা রিড করব। এরপরে চলে যাবো ফোর্থ এরিয়ায়। ফোর্থ এরিয়ায় যাওয়ার পরে সেটা আমরা রিড করব। তো কি রিড করব কি করব না করব সেটা আমি পরে এক্সপ্লেন করছি। তো এই যে 4টা পজিশনে যাওয়ার পর, 4টা পজিশনের ডেটা রিড করার পরে আমাদের অ্যাস্ট্রোবিটাকে কোথায় নিয়ে নিয়ে যেতে হবে, অ্যাস্ট্রোনটের কাছে।
সো এই যে সেই আমাদের অ্যাস্ট্রোনট, আমরা ধরে নিই অ্যাস্ট্রোনটের জায়গাটা হচ্ছে এখানে। তো অ্যাস্ট্রোনটের কাছে নিয়ে নিয়ে যাওয়ার পরে অ্যাস্ট্রোনট হচ্ছে অ্যাস্ট্রোবিকে এরকম আরেকটা ছবি শো করবে। এই 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 চারটা পজিশনে যেমন ছবি ছিল অ্যাস্ট্রোনট, সেখানে অ্যাস্ট্রোবিকে আরেকটা ছবি শো করবে, সেটাও অ্যাস্ট্রোবি রিড করবে। আচ্ছা, রিড করার পরে কি করবে অ্যাস্ট্রোবি, এই চারটা জায়গাতে, এই চারটা জায়গার মধ্যে থাকবে হচ্ছে লস্ট আইটেম, বিভিন্ন ধরনের লস্ট আইটেম। সো এই অ্যাস্ট্রোবি কি করবে তখন, যেই লস্ট আইটেমের সাথে ম্যাচ করবে, সেই লস্ট আইটেম যে পজিশনে আছে সেই পজিশনে অ্যাস্ট্রোবিটা মুভ করবে। সাপোজ হচ্ছে, সাপোজ এই এখানে একটা লস্ট আইটেম ছিল ডায়মন্ড, এবং এই এই ডায়মন্ডটা কোথায় আছে, ডায়মন্ডটা হচ্ছে এরিয়া 3-তে আছে। তো অ্যাস্ট্রোবি তখন কি করবে, এইটা রিড করার পরে তখন ও ম্যাচ করে ফেলবে, কারণ ওর ইন্টারনাল মেমোরি তো সব সেভ আছে কোন পজিশনে কোন অবজেক্টটা ছিল। তো অ্যাস্ট্রোবিটা ডিরেক্টলি 3 নাম্বার এরিয়াতে যাবে এবং গিয়ে সে তার যে লাইট সেটা হচ্ছে ফ্ল্যাশ করবে, ফ্ল্যাশ করার মাধ্যমে বোঝা যাবে যে না আমাদের এই গেমটা কমপ্লিট। সো এটাই হচ্ছে, যদি আমি ইন এ সেন্স বলি, খুবই হাই লেভেল ওভারভিউ, এটা হচ্ছে আমাদের টাস্ক। তার মানে টাস্কটা কিন্তু খুবই সিম্পল, আমাদের চারটা পজিশন থাকবে, চারটা পজিশন অ্যাস্ট্রোবিকে নিয়ে নিয়ে যেতে হবে, নিয়ে যেয়ে কি করতে হবে, সেইটা চারটা পজিশনে কি কি অবজেক্ট আছে সেটা সে স্ক্যান করবে, স্ক্যান করে তার মেমোরিতে সেভ করে রাখবে। এরপর চলে যাবে অ্যাস্ট্রোনটের কাছে, অ্যাস্ট্রোনট কি করবে, অ্যাস্ট্রোনট তাকে আরেকটা এমন ইমেজের ছবি দেখাবে, এবং সেই ইমেজটা কোথায় আছে সে তখন তার যে মেমোরিতে সেভ সেভ ছিল সেই মেমোরি থেকে ডিটেক্ট করবে, ডিটেক্ট করে সেই এরিয়াতে সে মুভ করবে। সো দিস ইজ দ্য স্ট্রেট ফরওয়ার্ড গেম ফ্লো। ওকে। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে পরের স্লাইডে যাই, আমি আমি দেখালে একটু বুঝতে পারবে। সেটা হচ্ছে আমরা এখন কথা বলবো হচ্ছে কোঅর্ডিনেটস নিয়ে। আচ্ছা, তো আমি একটু আগে কি বললাম যে আমাদের কি, যেই চারটা পজিশন এবং অ্যাস্ট্রোবির স্টার্টিং এবং এন্ডিং পজিশন, এগুলো সবই আমাদের রুল বুকে দেয়াই আছে। তো আমাদের কিন্তু এই যে প্রথম যে টেবিল, টেবিল 2.2.2-2, সো এখানে আমাদের কিন্তু দেয়া আছে স্টার্ট পজিশন। সো স্টার্টের অ্যাস্ট্রোবি কোথায়, অ্যাস্ট্রোবি অ্যাকচুয়ালি কোন পজিশনে স্টার্ট হবে, সেই স্টার্টিং পজিশন XYZ কোঅর্ডিনেটস কিন্তু আমাদের দেয়া আছে। সো আমাদের আমরা কিন্তু জানি যে 3D যে জিওমেট্রি, সেখানে কিন্তু আমাদের একটা অবজেক্টের যদি লোকেশন আমরা জানতে চাই, তাহলে আমাদের কি X, Y এবং Z, এই তিনটা কোঅর্ডিনেটস কিন্তু আমাদের ম্যান্ডেটরি দরকার। সো যেহেতু স্পেস একটা থ্রি ডি এনভায়রনমেন্ট, সো আমাদের XYZ কোঅর্ডিনেটটা এখানে দেয়া আছে। আচ্ছা, ওরিয়েন্টেশন নামে আমাদের আরেকটা যে জিনিস আছে, তো এটা অ্যাকচুয়ালি আমি খুব ডিটেলস আজকে এক্সপ্লেন করব না, এটা ফার্দার আমরা কোনো একটা সেশন এক্সপ্লেন করবো। সো এটা বেসিক্যালি স্পেসে আসলে ওরিয়েন্টেশন, আমরা সাধারণত আর্থে যে ওরিয়েন্টেশন ইউজ করি, থ্রি ডাইমেনশনাল ওরিয়েন্টেশন। সো স্পেসে কিন্তু একটা নতুন ডাইমেনশন থাকে, এবং এটাকে অ্যাকচুয়ালি বলে কোয়াটারনিয়ন। তো যাই হোক, তো এটা নিয়ে আমরা আপাতত এত ওয়ারিড হওয়ার কিছু নাই, এটা জাস্ট এখানে যেটা দেয়া আছে সেটাই আমরা ইউজ করব। তো আমাদের স্টার্ট পজিশন আমরা জানি, এবং অ্যাস্ট্রোনটের যে পজিশন সেটাও আমরা জানি। তার মানে অ্যাস্ট্রোনটের পজিশন কোনটা, অ্যাস্ট্রোনটের পজিশন হচ্ছে এইটা, এই যে এইটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনটের পজিশন, আর এইটা আমাদের হচ্ছে স্টার্ট পজিশন। তার মানে আমরা কি এই দুইটা পজিশন কিন্তু আমরা জানি। ওকে। সো আমরা যদি তারপর পজিশনটা দেখি, সেটা হচ্ছে এই যে আমাদের চারটা, যে আমি বললাম চারটা এরিয়া, সো সেই এরিয়ার পজিশনটাও কিন্তু আমাদের এখানে দেয়া আছে। হ্যাঁ। তো এই পজিশনটা কিন্তু একটু তারা কিন্তু ক্রিয়েটিভ ওয়েতে দিয়ে দিয়ে দিয়েছে, যাতে আমরা যাতে এটার উপর একটু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে জিনিসটাকে ক্যালকুলেট করি। যেমন এখানে দেখো, একটা আমরা যদি দেখি যে এরিয়ার কি কি দেয়া আছে, এই যে চারটা এরিয়া, চারটা এরিয়ার এক্স মিন এক্স ম্যাক্স, ওয়াই মিন ওয়াই ম্যাক্স, জেড মিন জেড ম্যাক্স। তো আমরা যদি রাইট সাইডের যে এই কিউবটাকে যদি দেখি, 3D কিউব, তো আমরা কিন্তু জানি যে একটা 3D কিউবের কিন্তু ছয়টা ছয়টা কিন্তু হচ্ছে আমার কি 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 থাকে, কর্নার থাকে। তো আমরা যদি এই এই পয়েন্টটাকে যদি এক্স মিন ওয়াই মিন জেড মিন কনসিডার করি, আর তাহলে এই পয়েন্টটা হবে হচ্ছে এক্স ম্যাক্স ওয়াই ম্যাক্স জেড ম্যাক্স। তার মানে আমাদের তারা কিন্তু একটা রেঞ্জ দিয়েছে যে এই অবজেক্টটা কত বড় হবে। তো এটার জন্য কিন্তু দেখো কোঅর্ডিনেটস গুলো দেয়া আছে। সো এইটা দেয়া হচ্ছে বেসিক্যালি এরিয়া। তার মানে আমাদের এই এরিয়াতে হচ্ছে কি, সেই চারটা এরিয়া, যেই চারটা এরিয়ার সামনে আমাদের অ্যাস্ট্রোবিকে নিয়ে যে যেতে হবে। এবং অ্যাস্ট্রোবির সামনে কি থাকে, ক্যামেরা থাকে, ন্যাভ ক্যাম আছে। সো সেই ন্যাভ ক্যাম দিয়ে সেই সামনে নেওয়ার পরে সেটা একটা স্ন্যাপশট বা পিকচার তুলতে হবে। পিকচার তোলার পরে সেইটা সে প্রসেস করে সে বুঝতে পারবে যে এখানে কি কি টাইপের অবজেক্ট গুলো আছে। ঠিক আছে। ওকে। তো আমরা যদি একটু কোঅর্ডিনেটটা একটু খেয়াল করি, আমরা দেখবো যে এক্স এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়েছে। দেখো, এক্স মিন এবং এক্স ম্যাক্স এই দুটার ভ্যালু চেঞ্জ হয়েছে, কিন্তু ওয়াই মিন আর ওয়াই ম্যাক্স এর ভ্যালু কিন্তু একই আছে, সেম আছে। তার মানে কি, তার মানে এই যে এইখানে কিন্তু ওয়াই এর কোনো চেঞ্জ হয়নি। তার মানে এটা একটা 2D প্লেন, একটা একটা 2D প্লেন শো শো করা হয়েছে। তো আমরা আমরা যখন এটা নিয়ে একটু ফার্দার যখন
কোডিং এ যাব, আমরা এই পজিশনগুলো যখন অ্যাস্ট্রোবিকে মুভ করবো তখন কিন্তু আমরা ভিজুয়ালি দেখতে পারবো যে অ্যাস্ট্রোবি কোথায় কোথায় মুভ হচ্ছে। না, তো আমি এই পার্টটা আমার টিপস এন্ড ট্রিক্সে রেখেছি, আমি এটা পরে এক্সপ্লেন করবো যে আসলে কিভাবে আমরা এই চারটা পয়েন্ট অ্যানালাইসিস করব। তবে আমি যেটা সাজেস্ট করবো যে আমরা যখন ইনিশিয়ালি শুরু করব তখন এইখানে যেই এক্স মিনের ভ্যালুগুলো দিয়েছে বা ওয়াই মিন এবং জেড মিন এই পজিশনে গেলেই মোটামুটি আমাদের অ্যাস্ট্রোবি ওই ওই যে মেইন এরিয়া সেই এরিয়ার সামনে আর কি আহ, চলে যাবে। ওকে। আমরা আমি আসলে এটা সেশনটা একবারে না করে আমি একটু ধাপে ধাপে করব। আমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা এখনই আমাকে কোশ্চেনগুলো করতে পারো, কারণ আমরা সামনে যত যাব আমাদের প্রিভিয়াস ইনফরমেশনগুলো প্রয়োজন হবে। আমরা যদি এই পার্টটা ক্লিয়ার না হই সামনে কি একটু প্রবলেম হবে। কোনো কোশ্চেন এখন কারোর? স্টুডেন্ট, তোমরা কোয়েশ্চেন করো, এখনই সময়। আমরা কিন্তু পরে সময় দিতে পারবো না, সবাই অনেক বিজি। কথা বলতে রাইট। হবে, কথা শিখতে হবে। সুদীপ্ত দেখো কি সুন্দর করে কথা বলছে। প্রথম সুদীপ্ত অনেক শাই ছিল, এখন অনেক সুন্দর প্রেজেন্টেশন দিচ্ছে। আই এম প্রাউড অফ হিম। তো তোমরা কোয়েশ্চেন করো। হ্যাঁ, কারণ আমাদের কিন্তু আহ, এই প্রোগ্রামটা করতে হলে আমাদের কোনো না কোনো টাইমে গিয়ে রুল বুকটা পড়তেই হবে। এবং আসলে রুল বুকটা আমি বললাম না একবারে পড়ে বোঝাটা হয়তো একটু প্রথমবার কষ্ট হলেও হতে পারে। সো আমরা একটু আম, যদি কারো ফিডব্যাক থাকে এখন দিলে ভালো হয়। আর ওকে, আমার মনে হয় আপাতত এই পোর্শন পর্যন্ত আমরা সবাই মোটামুটি ক্লিয়ার। ওকে। আচ্ছা, আমরা আমরা সামনে মুভ অন করি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এখন পর্যন্ত সব বুঝেছি। আচ্ছা, ডিড নট গেট দ্য কোঅর্ডিনেটস থিং। আচ্ছা, কোঅর্ডিনেটস থিং এর ব্যাপারটা হচ্ছে যে আমাদের কিন্তু এখানে আম, আমরা যখন সাপোজ চিন্তা করে একটা 3D অবজেক্ট, সাপোজ হচ্ছে আমার আমার এই স্টেপলারটা। সো আমার এটা কিন্তু একটা 3D অবজেক্ট, তাই না? এই অবজেক্টটা সাপোজ স্পেসে কোথাও একটা আছে। তো এইটার আমাদের পজিশন বুঝতে হলে কি করতে হবে, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট লাগবে। তো সেই এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটটাই এখানে বেসিক্যালি দেয়া আছে। আর এইটা একটা রেঞ্জ দেয়া আছে, কারণ কি সেটা একটা 2D অবজেক্ট। সো সাপোজ এইটা যদি এক্স এর মান যদি আমি জিওমেট্রি একে দেখাতে পারলে ভালো হতো। বাট সাপোজ আমি যদি একটু অ্যানোটেট করি। সো সাপোজ হচ্ছে আহ, ধরো আমাদের, আমি একটু একে দেখাই যে হচ্ছে আমাদের যদি এইটা হচ্ছে একটা কোঅর্ডিনেট হয় সাপোজ 2D প্লেন। হ্যাঁ, তো এই যে সাপোজ আমি একটা পয়েন্ট দিয়েছি, সাপোজ এই পয়েন্টটার মান কত হবে, এই পয়েন্টটার মান হবে হচ্ছে সাপোজ 1 1। হ্যাঁ, যদি এটা 1 হয় এটা 1 হয় তাহলে এই পয়েন্টটার মান হবে হচ্ছে 1 1। আমার লিখতে আসলে একটু কষ্ট হচ্ছে আমার। আচ্ছা, আমি তারপর দেখাচ্ছি এই পয়েন্টটার মান হবে 1 1। আচ্ছা, আমরা যদি এই আরেকটা পয়েন্ট ধরি, এই পয়েন্টটার মান কত হবে, 2 1, তাই না? সো 2 1। তো আমরা যদি দেখি এই পয়েন্টার মান 2 1, এটার পয়েন্টার মান 1 1, তাহলে দেখো এই জিনিসটাই এখানে বলা আছে যে এক্স মিনের মান হচ্ছে 10 পয়েন্ট। তো এইটা হচ্ছে আমাদের এক্স মিন চিন্তা করো, আর এটা চিন্তা করো আমাদের এক্স ম্যাক্স। হ্যাঁ, তাহলে আমাদের কি হচ্ছে, এক্স মিনের মান হচ্ছে 10.42, আর হচ্ছে এক্স ম্যাক্স এর মানটা হচ্ছে 11.48। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে বেসিক্যালি 3D যেহেতু জিওমেট্রি সেহেতু তিনটার এক্স ওয়াই জেড প্লেনের মানগুলো এখানে দেয়া আছে। সো আমার মনে হয় তুমি হয়তো মোটামুটি ক্লিয়ার হয়েছো, বাট এটা যদি আরো কনফিউশন থাকে আমরা এটা, তুমি আমাদের যে গ্রুপটা আছে সেখানে ডিরেক্টলি বলো, আমাদেরকে মেনশন দিয়ে আমরা হয়তো আমি তোমাকে 1 to 1 এটা পরে ক্লিয়ার আউট করে করে দিব। ঠিক আছে? ওকে, আমরা একটু নেক্সট স্লাইডে যাই। ওকে। আচ্ছা, আমি এখানে একটা জিনিস আর কি দেখি, যেটা আমি অনেক আগে ব্যাক ইন 2021-এও একটা ছোট্ট প্রেজেন্টেশন আমি এটা শো করেছিলাম যে আসলে অ্যাস্ট্রোবির কিন্তু জেড 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 অ্যাক্সিসটা হচ্ছে নিচের দিকে পজিটিভ এবং উপরের দিকে নেগেটিভ। এটা তোমরা একটু যখন কোডিং করবে একটা তোমরা মাথায় রেখো যে নিচের দিকে বলতে ফ্লোরের দিকে হচ্ছে পজিটিভ, এবং হচ্ছে সেইলের দিকে হচ্ছে তোমার নেগেটিভ। আচ্ছা। সুদীপ্ত, নিচের দিকে বলতে কি বোঝায়, একটু একটু এক্সপ্লেইন করো। ওকে। সো নিচের দিকে বলতে যে আমাদের যে ফ্লোরটা বলতে, কারণ এটা অ্যাকচুয়ালি হ্যাঁ, মুতাসিম। ওকে। তো আমাদের যে যে কিবো যে মডিউলটা আছে, কিবো যে মডিউল, সেই মডিউলটাও কিন্তু আমরা যেটা সিমুলেশন করছি আপাতত। তো সিমুলেশন যে এনভায়রনমেন্টের যে
যেই যেইটাকে আমরা হচ্ছে রিলেটিভলি যে ফ্লোর হিসেবে কনসিডার করি, মানে যেখানে আমরা সাধারণত যে টু টু ডি মানে আমরা যখন 3D স্পেস আছে যেখানে হাঁটা চলা করি সেটাকে আমি ফ্লোর বলছি। মানে তো নিচের দিকে তাকানো, নিজের দিকে তাকানো মানে আর্থের দিকে তাকানো, তাই না? রাইট 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 স্যার। আচ্ছা আচ্ছা, সেটাই আর হ্যাঁ, কি। সিম্পল পয়েন্টে বলতে গেলে এটাই স্যার, অ্যাকচুয়ালি এটা ছিল। সো আর্থের দিকে যখন আমরা তাকাবো যেই সার্ফেসটা সেটা হচ্ছে ফ্লোর, আর ওপর দিকে যখন তাকাবো সেটা হচ্ছে সেইল। আচ্ছা, আমরা নেক্সট পোর্শনে যাই। সো এই পোর্শনটা হচ্ছে অবজেক্ট, এই পোর্শনটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হয়, সবাই একটু আমরা একটু কনসেন্ট্রেশন দেই। আচ্ছা, তো এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে যে আমরা এই যে ডান পাশে তোমরা কি একটা ছবি দেখছো না, এই যে ছোট্ট একটা জায়গা, এই যে এই যে একটা স্কোয়ার শেপ জায়গা যার মধ্যে লেখা লস্ট আইটেম ডিসপ্লে এরিয়া। সো এই যে জায়গাটা, এই জায়গাটায় যে এরিয়াটা, এই এরিয়াটাই থাকবে হচ্ছে ওই ওই আমি যে বললাম এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3, এরিয়া 4। সো ওই 4টা এরিয়াতে এইরকম একটা পোস্টার থাকবে, ঠিক আছে? এরকম একটা পোস্টার থাকবে, এবং পোস্টারে কি কি থাকবে তোমাদেরকে বলি। পোস্টারের টপ রাইট সাইডে থাকবে একটা হচ্ছে এআর এয়ার ট্যাগ। আমরা এটা নিয়ে পরের বারে কথা বলবো। মনে রাখো এয়ার ট্যাগ হচ্ছে তেমন কিছুই না। এয়ার ট্যাগ হচ্ছে জাস্ট ইট ইটস আ সিমিলার টাইপ অফ কিউআর কোড টাইপের, বাট কিউআর কোড থেকে যেমন ইনফরমেশন পাওয়া যায়, একটা ইনফরমেশন যেমন কিউআর কোডের মধ্যে এমবেডেড থাকে, এয়ার ট্যাগের মধ্যে পজিশন এমবেডেড থাকে, পজিশন ডেটা। আমি এটা নিয়ে পরে ডিটেলস বলবো। তো এমন একটা এয়ার ট্যাগ থাকবে, এবং এটা কিন্তু 2D, এটা কিন্তু 3D না, একটা 2D একটা পোস্টার। তোমরা চিন্তা করতে পারো একটা পোস্টার। সো পোস্টারের ডান পাশে একটা এয়ার ট্যাগ আছে, এবং এইখানে একটা ফাঁকা জায়গা আছে, দেখো এই যে ডাইমেনশন দেয়া আছে, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে লস্ট আইটেম ডিসপ্লে এরিয়া। আচ্ছা, এইখানে কি কি থাকবে? এইখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অবজেক্ট থাকবে। আমি একটু দেখাই পরের স্লাইড থেকে, এই যে বিভিন্ন ধরনের অবজেক্টের ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই যে এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3, এরিয়া 4। হ্যাঁ, সো এই যে বিভিন্ন এরিয়াগুলো আমি বললাম, এখানে থাকবে কি ছবি থাকবে, এই যে বিভিন্ন ধরনের ছবি থাকবে। কি কি ছবি থাকবে আমি এক্সপ্লেইন করবো, বাট ছবি থাকবে। আর এখানে থাকবে কি, এখানে থাকবে একটা এয়ার ট্যাগ। ওকে, আচ্ছা, এটা একটা পোস্টারে প্রিন্ট করা থাকবে। সেই প্রিন্ট করা পোস্টারটা ওই যে যে কিবো মডিউলের ওয়ালে হচ্ছে কি পোস্টেড থাকবে, ওইখানে আঠা দিয়ে বা যে কোনো মিডিয়াম দিয়ে ওটা লাগানো থাকবে আর কি, ঠিক আছে? ওকে, এখন আসো হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা আসলে কি কি আইটেম থাকবে। আচ্ছা, আমি আবার বলে দিই, এই জায়গায় হচ্ছে টোটাল 11 ধরনের আইটেম থাকতে পারে। সেই 11 ধরনের আইটেমের চার্ট বা পাশে দেয়া আছে, দেখো খুবই সিম্পল। কি কি থাকতে পারে? হয়তো ক্রিস্টাল থাকতে পারে, ডায়মন্ড থাকতে পারে, এমরাল্ড থাকতে পারে, কয়েন থাকতে পারে, কম্পাস থাকতে পারে, কোরাল থাকতে পারে, ফসিল থাকতে পারে, কি থাকতে পারে, লেটার, শেল, অথবা ট্রেজার বক্স। এই 11 ধরনের আইটেমের, এই বক্সের মধ্যে 11 ধরনের আইটেমের একটার ছবিও থাকতে পারে, দুটার ছবিও থাকতে পারে, তিনটার ছবিও থাকতে পারে। আবার সাপোজ হচ্ছে এই কয়েনের দুইটা ছবিও থাকতে পারে, একটা কয়েন, একটা ক্রিস্টাল, একটা ডায়মন্ড, এমনও থাকতে পারে। আবার হচ্ছে দুইটাই হচ্ছে কি থাকতে পারে। এরকম বিভিন্ন ধরনের কম্বিনেশনে এই ছবিগুলো এই জায়গার মধ্যে থাকতে পারে। এবং এই জায়গাটা কোথায় থাকবে? এই জায়গাটা থাকবে প্রত্যেকটা এরিয়ার গায়ে থাকবে, এরিয়ার ওয়ালে থাকবে। আচ্ছা, তো এখন আসো এই আইটেমগুলোর নাম কি। এই আইটেমগুলোকে আমরা জেনেরিক ভাবে, অর্থাৎ একবারে বলছি হচ্ছে লস্ট আইটেম। হ্যাঁ, মিজান স্যার কিন্তু তার এক্সপ্লেনেশন করার সময় বলেছিল যে লস্ট আইটেম। সো এই জিনিসগুলোকে আমরা এই 6 কি পরিকল্পনা চ্যালেঞ্জে এটাকে বলছি হচ্ছে লস্ট আইটেম। আচ্ছা, তাহলে লস্ট আইটেম কয়টা? আমাদের 11টা, খুবই সিম্পল। এবং এটাকে দুইটা ক্লাসিফিকেশনে ভাগ করা হয়েছে, একটার নাম হচ্ছে ট্রেজার আইটেম, একটার নাম হচ্ছে ল্যান্ডমার্ক আইটেম। হ্যাঁ, এই নামগুলো একটু মাথায় সেট করো, কারণ এগুলো পরবর্তীতে আমাদের বারবার ইউজ হবে, ঠিক আছে? তাহলে 11টা আইটেম, দুই দুই এইটার হচ্ছে দুইটা ক্লাসিফিকেশন, মানে দুই ভাগে ভাগ করা। একটা ট্রেজার আইটেম হচ্ছে তিনটা। কি কি? ক্রিস্টাল, ডায়মন্ড আর এমরাল্ড। এটাকে বলছি আমরা ট্রেজার আইটেম। 3 ধরনের ট্রেজার আইটেম আমাদের এখানে আছে। আচ্ছা, আর 8 ধরনের কি আছে? ল্যান্ডমার্ক আইটেম আছে। ঠিক আছে, এই যে 8 ধরনের এখানে দেয়াই আছে খুব সুন্দর করে, এবং এই সবগুলোকে একসাথে বলছি আমরা লস্ট আইটেম। ওকে, আচ্ছা, তো আমাদের এই আইটেমগুলো এখানে থাকতে পারে। আমি নেক্সট স্লাইড একটু যাই। এখানে তোমরা গেলেই দেখতে পারবে যে এই দেখো, এখানে খুবই সিম্পল ভাবে এটা এটা বলা হয়েছে যে কোথায় কি থাকতে পারে, ঠিক আছে? দেখো এখানে কি বলেছে যে লিস্ট অফ লস্ট আইটেম ইমেজেস। ঠিক আছে, তাহলে দেখো লিস্ট অফ লস্ট আইটেম ইমেজেস। দেখো এইটাতে কি 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 আছে। আহ, এখন এখানে একটা কথা বলে রাখা বলো, সেটা হচ্ছে আমাদের কিন্তু দেখো একটা ইমেজ, সাপোজ একটা লস্টেটিভ ইমেজ সোজাভাবে দেয়া দেয়া আছে। সোজাভাবে বলতে একেবারে আমরা দেখো এই যে মে- আহ, যে এটা কি বলে, মেসেজ বক্সে যেমন আছে সেভাবেই দেয়া আছে। কিন্তু এটা চাইলে কিন্তু কি না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো থাকতে পারে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলেও
ঘোরানো থাকতে পারে, তাই না? সো এইটার বেসিসে এটাকে বিভিন্ন লেভেলে ক্লাসিফাই করা, যদি ইমেজ অনেকগুলো থাকে, ইমেজের ওরিয়েন্টেশন বিভিন্ন ধরনের থাকে, সেটাকে আমরা হার্ড ইমেজ বলি বা কমপ্লেক্স ইমেজ বলি। যেমন দেখো এখানে লেভেলগুলো দেয়, যেমন লেভেল 2, লেভেল 2তে দেখো কি দেয়া আছে, সিম্পলি। সিম্পলি হচ্ছে একটা মেসেজ বক্স, একটা এমরাল্ড, দেখছো, একটা ট্রেজার বক্স, একটা ডায়মন্ড, একটা কয়েন, হ্যাঁ, আর একটা হচ্ছে আইটেম দেয়া আছে, তাই না? সো এগুলো কিন্তু খুবই সিম্পল। দেখো লেভেল 3তে একটু হার্ড। দেখো এই যে কোরালটা কিন্তু একটু একদিকে ঘুরানো, তারপরে আবার দেখো কিটা কিন্তু একদিকে ঘুরানো, তারপরে আবার দেখো এই যে আহ, আহ, কোরাল বা শেল, এটা শেল ছিল, শেলটা দেখছো, দুইটা শেল। তার মানে আমাদের বিভিন্ন ধরনের আইটেম এখানে থাকতে পারে, মাল্টিপল আইটেমও এখানে থাকতে পারে, ঠিক আছে? সো এইটার বেসিসেই কিন্তু এই লেভেলগুলা ক্লাসিফাই করা। আবার দেখো এই জিনিসগুলো দেখো, এই যে এই যে চারটা এরিয়া দেখতে পাচ্ছ, চারটা এরিয়া এই ধরনের থাকবে। যেমন দেখো এখানে এরিয়া 1-এ কিন্তু মোটামুটি বলা চলে একটা সিম্পল টাইপের অবজেক্ট আছে। আবার এরিয়া 2-তে দেখো কি কি আছে, এরিয়া 2-তে একটা বড়, বেশি বড়, আবার একটা ছোট। হ্যাঁ, সো এটা কিন্তু ডিটেক্ট করা কিন্তু একটু টাফ হয়ে যাবে, যেহেতু একটু ছোট। সো সেটা কিভাবে ডিটেক্ট করবো সেটাও কিন্তু তোমাদেরকে পরবর্তীতে মাথা খাটিয়ে করতে হবে। বাট এটা নিয়ে এখনই এত ওয়ারিড হওয়ার কিছু নেই, ঠিক আছে? এটা কিন্তু অতটাও হার্ড না, এটা কিন্তু রিলেটিভলি ইজি। আমরা পড়তে আরো এটা গাইডলাইন প্রোভাইড করবো যে কিভাবে সহজে তোমরা এটা করতে পারো। যেমন দেখো এরিয়া 3 কিন্তু টাস্কটা সবচেয়ে সহজ। কি আছে এরিয়া 3-তে? জাস্ট একটা শেল। এটা ডিটেক্ট করা সবচেয়ে সহজ, কারণ একটা অবজেক্ট একটাই। ওকে। এরিয়া 4-এ দেখো এটা কি, একটা কম্পাস। এটাও একটাই আছে, বাট একটু ছোট, সাইজ একটু ছোট। এটা ইজিলি ডিটেক্ট করা যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার, তাই না? এনি কোশ্চেন? আচ্ছা, প্লিজ এক্সপ্লেইন লেভেল 1। ওকে। আচ্ছা, লেভেল 1টা হচ্ছে, দেখো কি বলেছে, খুবই ইন্টারেস্টিং। দেখো, লেভেল 1 ইমেজেস অফ লস্ট আইটেম ইনক্লুডিং ট্রেজার আইটেমস আর নট অ্যাভেলেবল। আমি এই পার্টটাতে আসবো, আসার জন্য এত কিছু এক্সপ্লেন করলাম। এইখানে জাস্ট শুধু হচ্ছে তোমার কি থাকবে জানো, শুধুমাত্র হচ্ছে, জাস্ট সেকেন্ড, আমি একটু আগের স্লাইডে যদি যাই, এইখানে শুধুমাত্র থাকবে হচ্ছে তোমার এই যে ট্রেজার আইটেম থাকবে। দেখো এখানে কি বলেছে, যে লেভেল 1 ইমেজ অফ লস্ট আইটেম ইনক্লুডিং ট্রেজার আইটেমস আর নট অ্যাভেলেবল, ঠিক আছে? তার মানে এইখানে ট্রেজার আইটেম হচ্ছে তোমার অ্যাভেলেবল থাকবে না, শুধু এখানে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার এই যে আমাদের হচ্ছে উম, আহ, এই আইটেমগুলো থাকবে, ল্যান্ডমার্ক আইটেমগুলো থাকবে। সো এইগুলো ডিটেক্ট করা কিন্তু রিলেটিভলি ইজি হয়ে যাবে তোমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন আসো হচ্ছে আমরা এয়ার ট্যাগ কিসের লোকেশন থাকে। আচ্ছা, আরিকো ট্যাগ, হ্যাঁ, এটাকে বলে হচ্ছে আরুকো ট্যাগ, ঠিক আছে? আরুকো মার্কারে থাকে হচ্ছে ওই পজিশনটা, লোকেশন। আমি এটা ফার্দার এক্সপ্লেন করবো, হ্যাঁ। আমরা একটু সিম্পল ভাবে একটু আগাই, যাতে সবাই আমরা বুঝতে পারি যে আমাদের গেম ফ্লোটা কি, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত কারোর আর কোনো কোশ্চেন? আমরা তো মোটামুটি ক্লিয়ার। লস্ট আইটেম হচ্ছে 11টা, এর মধ্যে দুইটা ভাগ। একটাকে বলছি হচ্ছে আমরা আহ, হ্যাঁ, একটাকে বলছি হচ্ছে আমরা ট্রেজার আইটেম, এবং একটাকে বলছি হচ্ছে ল্যান্ডমার্ক আইটেম। ওকে। আচ্ছা, এই পোর্শন মনে হয় আমরা সবাই ক্লিয়ার। আচ্ছা, যেহেতু কোনো চ্যাটেও কোনো কোশ্চেন নেই, আমরা ফার্দার আগাই। আচ্ছা, এখন তোমাদেরকে আমি ফার্স্টে গেম ফ্লোতে কি কি বলেছিলাম, যে আমাদেরকে এই চারটা এরিয়াতে যাবে, চারটা এরিয়াতে প্রথমে ডিটেক্ট করবে কোন এরিয়াতে কি কি অবজেক্ট আছে, এবং সেটা তার মেমোরিতে সেভ করবে। এবং সে যখন অ্যাস্ট্রোনটের কাছে যাবে, অ্যাস্ট্রোবি রোবট অ্যাস্ট্রোনটের কাছে যখন যাবে, অ্যাস্ট্রোনট তখন তাকে এই সিমিলার টাইপের একটা পোস্টার তাকে শো করবে। এই পোস্টারটার নাম আমরা বলছি টার্গেট আইটেম ডিসপ্লে। আমি আবার বলি, 5 নম্বরে যেটা দেয়া, অ্যাস্ট্রোবি যখন অ্যাস্ট্রোনটের কাছে যাবে, অ্যাস্ট্রোনট তাকে এই সিমিলার টাইপ অফ একটা পোস্টার শো করবে। সেই পোস্টারের একটা স্পেশাল নেম আছে, সেটার নাম হচ্ছে টার্গেট আইটেম ডিসপ্লে। আচ্ছা, তাহলে এইটা টার্গেট আইটেম ডিসপ্লে আর হচ্ছে লস্ট আইটেম ডিসপ্লে, এই দুটোর মধ্যে তাহলে মানে ডিফারেন্সিয়েটটা তাহলে আমরা কোথায় করছি? এই জায়গাতে আমাদের একটু বুঝতে হবে। সেটা হচ্ছে আমাদের যে লস্ট আইটেম ডিসপ্লে, সেখানে তো বিভিন্ন ধরনের অবজেক্ট থাকবে, বাট টার্গেট আইটেম ডিসপ্লেতে কি কি থাকবে জানো? টার্গেট আইটেম ডিসপ্লেতে থাকবে হচ্ছে একটা একটা থাকবে হচ্ছে ট্রেজার আইটেম, একটা ট্রেজার আইটেম থাকবে, এবং বাদ বাকি দুইটা ল্যান্ডমার্ক আইটেম থাকবে। ওকে। সো টার্গেট আইটেম ডিসপ্লে একটা স্পেশাল টাইপ অফ ডিসপ্লে, যেটার মধ্যে একটাই ট্রেজার আইটেম থাকবে এবং দুইটা ল্যান্ডমার্ক আইটেম থাকবে, ঠিক আছে? সো এই দেখো, এই যে এই দুটো হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক আইটেম। আমি লেজার পয়েন্ট নিই, এই দুটো হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক আইটেম, পাশের দুটো। এবং এই এমরাল্ড, এটা কি আমাদের ট্রেজার আইটেম।
তাই তো? রাইট। আচ্ছা, তো এখন আমাদের গেম ফ্লোটা এইখানে একটু ইন্টারেস্টিং। কিভাবে? সো আমাদের এই ইমেজটাতে যেই টার্গেট, যেই ট্রেজার আইটেমটা দেখানো হয়েছে, দেখো এই যে এমরাল্ড, আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এমরাল্ড কোথায় আছে। এই যে চারটা চারটা যে এরিয়া ছিল, এই চারটা এরিয়ার মধ্যে এমরাল্ড কোথায় আছে, এবং সেটার সাথে আমাদের যে ল্যান্ডমার্ক আইটেম, সেই ল্যান্ডমার্ক আইটেমও কোনটাতে আছে। আমার মনে হয় একটু সবার বুঝতে কষ্ট হবে, আমি এটা আরো সিম্পলি এক্সপ্লেন করতেছি, আমার পরের স্লাইডে আছে। তো আমি একটু এটা আরেকবার বলি। সেটা হচ্ছে আমাদের ফার্স্টে আমাদের যখন অ্যাস্ট্রোনটের কাছে যাবে, অ্যাস্ট্রোনটের কাছে গিয়ে যখন এরকম একটা ডিসপ্লে দেখবে, সেখানে একটা থাকবে টার্গেট আইটেম এবং দুইটা থাকবে ল্যান্ডমার্ক আইটেম। সো ট্রেজার আইটেম ও দুটো ল্যান্ডমার্ক আইটেম। সো ট্রেজার আইটেমটা প্রথমে আমাদেরকে ওই যে চারটা মেমোরিতে খুঁজে বের করতে হবে যে কোথায় এই ট্রেজার আইটেমটা আছে। যেমন দেখো এই সিনারিওর ক্ষেত্রে, এই সিনারিওর ক্ষেত্রে দেখো কোথায় আছে, এই দেখো এটা আছে কিন্তু এরিয়া 1-এ। দেখেছো, এটা কিন্তু আছে এরিয়া 1-এ। তার মানে আমার অ্যাস্ট্রোবিকে এরিয়া 1-এ আবার ব্যাক করতে হবে। যখন অ্যাস্ট্রোনটের কাছে যাবে, অ্যাস্ট্রোনটের সামনে যে পোস্টারটা থাকবে, সেই পোস্টারটা যখন সে দেখবে, দেখার পরে সে বুঝতে পারবে যে হ্যাঁ, আমার এখন এরিয়া 1-এ যে যেতে হবে। কেন? কারণ এরিয়া 1-এই আমার ট্রেজার আইটেমটা আছে। এই দেখো এরিয়া 1-এই ট্রেজার আইটেমটা আছে। এখন একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া, যদি এরিয়া 1-এও ট্রেজার আইটেম থাকে এবং এরিয়া 2-তেও যদি এই সেম এমরাল্ডটা থাকে, তখন কি করতে হবে? তখন যেটা করতে হবে, তখন দেখতে হবে যে এই ট্রেজার আইটেমের সাথে যে ল্যান্ডমার্ক আইটেম গুলো আছে, এই ল্যান্ডমার্ক আইটেমটা কোনটাতে আছে। যেমন দেখো, এই আমাদের ফার্স্টটাই কিন্তু আমাদের কন্ডিশন স্যাটিসফাই করছে যে আমাদের কি, যে ল্যান্ডমার্ক আইটেম, সেই ল্যান্ডমার্ক আইটেমটাও আছে, এবং যে ট্রেজার আইটেম, সেই ট্রেজার আইটেমটা কিন্তু আমাদের এরিয়া 1 আছে। তার মানে আমাদের এরিয়া 1-এ যেতে হবে, এরিয়া 1-এ গিয়ে লাইট ফ্ল্যাশ করতে হবে। আচ্ছা, এইটার একটা মানে আমি জানি এটা অনেকের বুঝতে একটু কষ্ট হবে, এর জন্য আমি একটা রিয়েল একটা রিয়েল সিমুলেশন থেকে ডেটা নিয়ে তোমাদেরকে একটু দেখানোর ট্রাই করেছি। এই সিমুলেশনটা হচ্ছে মুহতাসিমের একটা সিমুলেশন। সো এই সিমুলেশনটা হচ্ছে, আমরা যখন একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আমাদের সিমুলেটরে আপলোড করি, তখন হচ্ছে সেটার যে রেজাল্ট, সেই রেজাল্ট সেকশনে গেলে এই আউটপুটটা পাওয়া যায়। দেখো এটা কিন্তু একটা রিয়েল রিয়েল লাইফ একটা সিনারিও। দেখো এরিয়া 1-এ প্রথমে গেল। এরিয়া 1-এ কি কি ছিল? দেখো এরিয়া 1-এ কিন্তু চারটা কি ছিল, ট্রেজার বক্স ছিল। দেখছো? আচ্ছা, তো ফার্স্টে অ্যাস্ট্রোবি প্রথমে আনডক করলো। আনডক, তোমরা মনে মনে একটু চিন্তা করো, অ্যাস্ট্রোবিতে প্রথমে আনডক করলো। আনডক করে এরিয়া 1-এ গেল। এরিয়া 1-এ গিয়ে সে চারটা ট্রেজার বক্স সে রিড করলো। রিড করে মেমোরিতে সেভ করলো যে হ্যাঁ, এরিয়া 1-এ আমার চারটা ট্রেজার বক্স আছে। এরপরে গেলো এরিয়া 2-তে। এরিয়া 2-তে গিয়ে কি করলো? এরিয়া 2-তে গিয়ে সে ইমেজ প্রসেসিং করলো। সে ডিটেক্ট করলো যে একটা এমরোল্ড আছে, দুইটা হচ্ছে এসএমএস বক্স আছে বা লেটার বক্স আছে। সো সে সেটা মেমোরিতে সেভ করলো। এরপর গেলে এরিয়া 3-তে। এরিয়া 3-তে গিয়ে কি দেখলো? তার কাছে দুইটা কি আছে, তো এই ছবিতে দুইটা কি আছে সেটা সে মেমোরিতে সেভ করলো। এরপরে চলে গেলো এরিয়া 4-এ। এরিয়া 4-এ গিয়ে দেখলো কি আছে তার কাছে। তার কাছে আছে একটা কয়েন এবং একটা হচ্ছে ডায়মন্ড। সো এইটাও সে মেমোরিতে সেভ করলো। চারটা এরিয়া কভার করে শেষ। এরপরে কোথায় যাবে? অ্যাস্ট্রোনটের কাছে। সে যখন অ্যাস্ট্রোনটের কাছে গেল, তখন সে দেখলো অ্যাস্ট্রোনটের কাছে যে পোস্টার আছে, সেই পোস্টার কিসের ছবি? সেই পোস্টারে হচ্ছে একটা ডায়মন্ড আছে, একটা কি আছে এবং একটা কয়েন আছে। সো তখন সেটাও সে মেমোরিতে সেভ করলো। মেমোরিতে সেভ করার পরে সে মেমোরি থেকে কম্পেয়ার করা শুরু করলো যে আমার ডায়মন্ডটা কোন এরিয়াতে ছিল। দেখো তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে ডায়মন্ডটা কোন এরিয়াতে ছিল। ডায়মন্ডটা শুধুমাত্র একটা এরিয়াতে ছিল, এরিয়া 4-এ। ওকে। এবং এরিয়া 4-এ যেহেতু ডায়মন্ডটা আছে, এবং তারপরে সে বাকিগুলো কম্পেয়ার করবে যে যেখানে ডায়মন্ড আছে সেখানে কি একটা চাবি আছে অথবা একটা কয়েন আছে। হ্যাঁ, সে কিন্তু দেখলো যে একটা কয়েন কিন্তু এরিয়া 4-এ আছে। তার মানে এরিয়া 4টাই আমার সেই সেই যে লস্ট আইটেম এরিয়া। সো আমার অ্যাস্ট্রোবি তখন কি করবে? সেই এরিয়া 4-এ অ্যাস্ট্রোবির পজিশন থেকে এরিয়া 4-এ আবার চলে যাবে। এরিয়া 4-এ গিয়ে জাস্ট তার ফ্ল্যাশ লাইটটা অন অফ করবে। ঠিক আছে? এটাই হচ্ছে এবারের গেম গেম ফ্লো, অ্যাকচুয়াল গেম ফ্লো। আমার মনে হয় তোমরা ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় এখনই আমাকে বলতে হবে, তাহলে আমি জিনিসটা আরেকবার এক্সপ্লেন করবো। এনিওয়ান, যদি কারোর বলতে, ভয়েসে বলতে ইস্যুস হয়, ইউ ক্যান চ্যাট ডিরেক্টলি। চ্যাটেও তোমরা বলতে পারো। টার্গেট আইটেম এর ট্রেসার আইটেমের সাথে থাকা যে কোনো একটা ল্যান্ডমার্ক আইটেম কি মাস্ট থাকবে? হ্যাঁ, টার্গেট আইটেমের ট্রেসার আইটেমের সাথে থাকা যে কোনো একটা ল্যান্ডমার্ক আইটেম কি মাস্ট থাকবে? হ্যাঁ, তুমি যে টার্গেট আইটেম যে এরিয়া, হ্যাঁ, যে টার্গেট টার্গেট আইটেমে অবশ্যই একটা হচ্ছে আহ কি থাকবে, একটা থাকবে ট্রেজার আইটেম এবং একটা হচ্ছে ল্যান্ডমার্ক আইটেম। এটা থাকবে, এটা মাস্ট। আচ্ছা, লাইক দ্য আইটেমস উইল বি স্টোরড ইনসাইড দ্য এয়ারপোর্ট, না,
এয়ার কোডের মধ্যে আসলে কোনো আইটেম স্টোর থাকবে না, আইটেমগুলোর ছবি থাকবে। তোমাদের বারবার বললাম একটা পোস্টার থাকবে, পোস্টারে এই জাস্ট ছবিটা থাকবে, এই যে তোমরা ডায়মন্ডের যে ছবিটা দেখছো এই ছবিটা ওই পোস্টারে এরকম এরকম থাকবে। সাপোজ তুমি এই যে এই পোস্টার তুমি প্রিন্ট প্রিন্ট করেছো, এই যে এই সাইজের একটা পোস্টার তুমি প্রিন্ট করেছো, প্রিন্ট করে ওয়ালে তুমি লাগিয়ে দিয়েছো। আচ্ছা, হোয়াট অ্যাবাউট দ্য কি ইন দ্য টার্গেট আইটেম? অ্যাস্ট্রোবি নিডস টু ফাইন্ড দ্য কি অ্যাজ ওয়েল, রাইট? আচ্ছা, হ্যাঁ, এখানে কি এর আসলে কোনো ব্যাপার নেই, হোয়াট অ্যাবাউট দ্য কি ইন দ্য টার্গেট আইটেম। না, এখানে কি এর কি জাস্ট একটা মেটাফোর, মানে কি জাস্ট একটা আইটেম, এছাড়া কিছু না। হ্যাঁ, অ্যাস্ট্রোবি নিড টু ফাইন্ড দ্য কি অ্যাজ ওয়েল। না, এখানে অ্যাস্ট্রোবিকে কোনো কি খুঁজতে হবে না। ঠিক আছে, অ্যাস্ট্রোবি জাস্ট ছবিগুলো দেখবে, ছবিগুলোতে কি আইটেম গুলো আছে সেগুলো তার মাথায় স্টোর করবে। অ্যাস্ট্রোবিকে কোনো কি বা এক্সট্রা হ্যাসেল কোনো কিছু খুঁজতে হবে না। আসিফ, আসিফ মাহবুব, তুমি কি ক্লিয়ার? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আই থিঙ্ক ইউ আর ফ্রম 2232। হ্যাঁ, আই থিঙ্ক ইউ আর ফ্রম রুয়েট, আই গেস। আচ্ছা, ওকে। সো আমার মনে হয় আমরা এই পয়েন্টটা সবাই ক্লিয়ার। আমরা যদি আর কেউ ক্লিয়ার না হয় একটু হ্যান্ড রেজ করি অথবা মাইক অন করে ডিরেক্টলি বলি। আহ, কোনো সমস্যা নেই, আজকে সেশনে কিন্তু এমনিতেও পার্টিসিপেন্টও কম, সো ডোন্ট ফিল শাই অর হেজিটেট। আচ্ছা, আমি একটা কোশ্চেন ছিল ভাইয়া। প্লিজ প্লিজ, গো হেড। হ্যাঁ, এই যে টার্গেট আইটেমের মধ্যে ট্রেজার আইটেমের সাথে বলেছেন দুইটা ল্যান্ডমার্ক আইটেম থাকবে, তো এর রাইট। মধ্যে কি যে কোনো একটা ল্যান্ডমার্ক আইটেম অলওয়েজ ট্রেজার আইটেমের সাথে এরিয়াগুলোতে থাকবে? আচ্ছা, এই এই এরিয়াগুলোতে, হ্যাঁ, মানে হ্যাঁ, টার্গেট টার্গেট আইটেমগুলোতে আপনার ট্রেজার আইটেমের সাথে যেই দুইটা ল্যান্ডমার্ক আইটেম ছিল তার রাইট একটা কি অলওয়েজ ওই ট্রেজার আইটেমের সাথে এরিয়াগুলোতে থাকবে কিনা? রাইট রাইট, এক একটা থাকবেই। ঠিক আছে। তোমার ল্যান্ডমার্ক আইটেম থাকবে কিনা ওই ইমেজ, সেটাই ও জানতে চাচ্ছে। রাইট হ্যাঁ, রাইট, থাকবে। থাকবে। সো আর এনি কোশ্চেন? হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তাহলে কিন্তু মোটামুটি ক্লিয়ার। আমরা এই সেশনে যারা আছে, যারা দেখছি, পরবর্তীতে যারা দেখবো, এই এই জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা না হলে আমরা কিন্তু আসলে ভালো স্কোরিংও সিকিউর করতে পারবো না। আসলে কি কাজটা, টাস্কটা কি পারফর্ম করতে হবে। ঠিক আছে, যেমন আমি যদি অনেস্টলি বলি যে আমি কিন্তু আমি যখন গাইডলাইনটা পড়ি, আমি কিন্তু নিজেও গো থ্রু করেছি বেশ কয়েকবার। এবং আমি গো থ্রু করে যতটা বুঝেছি, আমি কিন্তু মুতাসিম এখানে আছে, মুতাসিম কিন্তু লাস্ট টাইমও পার্টিসিপেট করেছিল, আমি কিন্তু মুতাসিমের সাথে আমি কিন্তু আবার জিনিসটা অ্যালাইন হয়ে নিয়েছি। হ্যাঁ, তার মানে দেখো ব্যাপারটা কিন্তু আসলে আহ, একটু মানে ফার্স্ট টাইম পড়লে কিন্তু একটু বুঝতে অসুবিধা হইলেও হলেও হতে পারে। ঠিক আছে, সো আমি সবাইকে সাজেস্ট করবো যে ওয়েদার ইউর ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম করতেছো কিবোর্ড চ্যালেঞ্জ, নো ম্যাটার হোয়াট, রুল বুকটা এবং হচ্ছে প্রোগ্রামিং ম্যানুয়ালটা এটা বারবার গো থ্রু করো। ঠিক আছে, একই জিনিস বারবার পড়ো, তারপরে যখন বুঝতে না পারবে দেন ওয়ার অলওয়েজ হেয়ার টু ওয়েলকাম ইউর কোশ্চেন। আচ্ছা, সো আমরা এই পোর্শনটা মোটামুটি ক্লিয়ার। আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই। সো আমাদের নেক্সট যে আমরা পোর্শন নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের স্কোরিং। হ্যাঁ, স্কোরিং আমাদের আসলে স্কোরিংটা কিভাবে হবে, স্কোরিংটা কিভাবে হচ্ছে। তো দেখো এখানে খুবই সিম্পল একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কেআইজেড অ্যান্ড ওএসিস জোন। তো আসলে ওএসিস জোনের যে একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স, এটাও কিন্তু আমি মিজান স্যারের ই থেকে আসলে বুঝেছি। আমি এটা এক্সপ্লেন করছি, তারপরে ওই পার্টটাতে যাই। তো কেআইজেড মানে হচ্ছে, কেআইজেড এর ফুল ফর্ম অ্যাব্রিভিয়েশন হচ্ছে কিপ ইন জোন। ওকে, তোমরা বা পাশে যদি দেখো, তোমরা চিন্তা করো এটা একটা টপ ভিউ। সো গ্রিন যেই জায়গাটা আছে সেটা হচ্ছে কিপিং জোন, এবং দেখো অ্যাস্ট্রোবির টোটাল জায়গাটাই এই এই যে মডিউলটা টোটালটাই অলমোস্ট গ্রিন। তার মানে কিপিং জোন মানে অ্যাস্ট্রোবিটাই কিপিং জোনের যে কোনো জায়গাতে মুভ মুভ করতে পারবে। ঠিক আছে, খুবই সিম্পল। কিপিং জোন মানে যে জায়গাতে অ্যাস্ট্রোবি আমরা মুভ করাতে পারবো সেই জায়গাটা হচ্ছে কিপিং জোন। দেখো সাইডে কিন্তু আরো অনেক ফাঁকা জায়গা আছে, বাট এই জায়গাতে আমরা অ্যাস্ট্রোবিকে মুভ করাতে পারবো না, কারণ এইখানে অনেক ধরনের রেস্ট্রিকশন আছে। সাপোজ এইখানে এমন বিভিন্ন ধরনের মডিউল আছে, হয়তো কমিউনিকেশন মডিউল আছে, হয়তো ইম্পর্টেন্ট কোনো কম্পিউটার আছে। তো সেখানে কিন্তু আমরা অ্যাস্ট্রোবিকে মুভ করতে পারবো না। হয়তো এই জায়গাগুলোতে যারা রিয়েল আচ্ছা,
হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমাদের কিন্তু আমরা মুভ করতে পারবো না, হয়তো অ্যাস্ট্রোনট যারা আছে তারা হয়তো মুভ করাতে পারে, বা যারা হায়ার অফিসিয়াল যাদের অথরিটি আছে তারা হয়তো এই জায়গায় যেতে পারে, বাট আমরা গেম ফ্লোর জন্য শুধুমাত্র গ্রিন এরিয়াতে মুভ করতে পারবো। এবং এইটা মোস্টলি এইখান থেকে ছবি দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু আমাদের 70-75% এরিয়া কিন্তু কাভার করে ফেলছে। তার মানে আমরা মোটামুটি একটা বড় এরিয়াতে অ্যাস্ট্রোবিকে মুভ করতে পারবো। এটার নাম হচ্ছে কিপিং জোন। আচ্ছা, এরপরে আসো ওয়েসিস জোন। ওয়েসিস জোনটা কি? ওয়েসিস জোনটা ইজ নাথিং। ওয়েসিস জোনটা হচ্ছে একটা ভার্চুয়াল স্পেস। তোমরা চিন্তা করো, এটা কিন্তু কোনো ফিজিক্যাল জোন না, ইভেন কেআইজেড এর কোনো ফিজিক্যাল জোন না। এটা জাস্ট একটা ভার্চুয়াল একটা স্পেস, যে একটা ভার্চুয়াল কোঅর্ডিনেট দেয়া আছে। হ্যাঁ, ওয়েসিস জোনটা হচ্ছে যে এমন একটা জোন যেই জোনের মধ্যে দিয়ে রোবটটাকে নিয়ে গেলে আমরা অ্যাডিশনাল পয়েন্ট পয়েন্ট সিকিউর করতে পারবো। যেমন এখানে দেখো, এই যে যে ডান পাশে যে আমাদের ইমেজটা আছে, এখানে একটা ডায়াগোনাল ভিউ দেয়া আছে। সেটা দেখো, ওয়েসিস জোনটা কিন্তু এখানে দেখানো হয়েছে ব্লু কালারে। দেখেছো এই যে, এটা হচ্ছে ওয়েসিস জোন। তার মানে আমরা যদি রোবটটাকে এই জোনের মধ্যে দিয়ে নিয়ে যাই তাহলে আমরা বেশ বেশি পয়েন্ট পাবো। বাট এটা এমন না যে এই জোনের মধ্যে ছাড়া অন্য কোনো জায়গা দিয়ে যাওয়া যাবে না, তোমরা যে কোনো জায়গা দিয়েই এই রোবটটাকে মুভ করতে পারবে। আমি যদি একটু একটু দেখাই, দেখো আমি যখন ফার্স্টে যখন আমি গেম ফ্লো দেখেছিলাম, দেখো এখানেও কিন্তু নীল নীল কয়েকটা জায়গা কিন্তু আছে। সো এইটা হচ্ছে ওয়েসিস জোন। তো আমরা যখন অ্যাস্ট্রোবিকে মুভ করাচ্ছি ডক ডকিং স্টেশন থেকে এরিয়া 1-এ, তখন যদি আমরা ওয়েসিস জোনের মধ্যে দিয়ে যাই তাহলে উইল গেট অ্যান অ্যাডিশনাল পয়েন্ট, দ্যাটস ইট। ঠিক আছে, সো আমি সাজেস্ট করবো প্রথমে আমরা অ্যাডিশনাল পয়েন্ট পয়েন্ট এত কিছু দিকে ফোকাস না করি, আমরা স্ট্রেট গেম গেম ফ্লোতে ফোকাস করি। ঠিক আছে, আমি আমি আমার টিপসের পার্টে আমি এটা ডিটেলে বলবো। ঠিক আছে, ওকে। তো আমরা ক্লিয়ার হইলাম ওয়েসিস জোনটা কি, এবং এটার যে একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। মিজান স্যার কিন্তু এটা বলছিল। সো ওয়েসিস জোন, স্যার একটা টেক্সট ওইখানে দিয়ে দিয়েছিল, তো টেক্সট আমি পড়েছিলাম। ওয়েসিস জোন বেসিক্যালি এমন একটা জায়গা যেখানে কি, যে যেই জায়গাটা এক্সপ্লোর করা যায়, ইফ আই এম নট রং, এরকমই একটা কিছু ছিল যে যেই জায়গাটা এক্সপ্লোর করা যায়, ডোনাট টাইপের জায়গা, স্পেস এরকম থাকে যে জায়গাটা আমরা আরো এক্সপ্লোর করতে পারবো ফার্দার। তো সেজন্য কিন্তু এটা ওয়েসিস জোন, এটার নাম নাম দিয়েছে ওয়েসিস জোন। ঠিক আছে। আম, ইয়া, ইউনিভার্সে এরকম অনেক ওএসএস জোন আছে আইডেন্টিফাইড বাই নাসা। আমরা হুম, ফিউচার সায়েন্টিস্টকে এনকারেজ করব সেই সব জোনের উপরে রিসার্চ করা। রাইট, মানে রাইট। এই নামটা এখানে দিয়েছে আর কি, ওএসএস জোন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই, যেন আমরা রিলেট করতে পারি, আমরা পরবর্তীতে যেন জানতে পারি যে না, আমরা পড়েছিলাম ওয়েসিস সামথিং, ওয়েসিস জোন নামে একটা জোন আছে। সো দ্যাটস ইট, ওকে। আমরা আমার পরের স্লাইডে যদি যাই, এইখানে হচ্ছে আমি আসলে স্কোরিংটা একটু দেখিয়েছি। ঠিক আছে, স্কোরিং জিনিসটা আমার মনে হয় এখন থেকে একটু তোমরা মাথায় রাখো, যেন পরবর্তীতে একটু বেট বেটার করে উঠতে পারো। ঠিক আছে, সো স্কোরিং এর আসলে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, তোমরা নিজেরাও বুঝতে পারছো অ্যাকচুয়ালি স্কোরিংটা কেন কিভাবে হয়। যেমন তোমরা যদি অনেক শর্টেস্ট টাইমে যদি কাজটা কমপ্লিট করতে পারো, ইউল গেট দ্য হাইয়েস্ট স্কোর। দেন হচ্ছে যদি তোমরা যে কন্ডিশন গুলো দেওয়া আছে স্কোরিং এর সেইগুলো যদি মেনটেন করো, ইউল গেট আ গুড গুড স্কোর। যেমন আমি এখানে তিনটে স্কোরিং ক্রাইটেরিয়া তোমাদেরকে এখানে শো করেছি। সো ফার্স্ট যে ক্রাইটেরিয়া দেখো, এটা আসলে মেনটেন করতে হবে আমাদেরকে। দেখো ব্যাপারটা হচ্ছে যে আমাদের স্কোর পাওয়ার জন্য যে ফুল রানটা কমপ্লিট করতে হবে এমন কিন্তু না। আমরা চাইলে রান এক একটা, সাপোজ আমি যে গেম ফ্লোটা দিয়ে দেখিয়েছিলাম, তোমরা হচ্ছে সাপোজ এই ডকিং স্টেশন থেকে রোবটটাকে আনডক করলে, আনডক করে প্রথম এরিয়াতে গেলে, প্রথম এরিয়াতে যে ভালো কথা গেলে গিয়ে তুমি ইমেজ প্রসেস করলে বা ইমেজগুলো রিড করলে, সেই ইমেজে কি কি আছে, এবং শুধু রিড করে বলেছেন ইন্টারনাল মেমোরিতে রোবটের মাথায় যেমন সেভ করতে হয় সেরকম সেটাকে একটা এপিআই আছে, এপিআই এর থ্রুতে কি করতে হয়, যে তোমার যে গেস্ট সায়েন্স ম্যানেজার সেখানে জানাতে হয়, বা তোমার অ্যাস্ট্রোনটের কাছে বেসিক্যালি বলতে পারো তোমার একটা ইনফর্ম করতে হয় যে ওইখানে কি কি অবজেক্ট আছে এবং কি কোয়ান্টিটিতে আছে। তো এটা যদি তোমরা মানে আস্তে আস্তে বুঝবে, আমি আসলে বেশি জটিল ভাবে যাব না, কারণ এটা হচ্ছে আমাদের যে প্রোগ্রামিং যে ম্যানুয়াল, প্রোগ্রামিং ম্যানুয়ালে কিন্তু এই ফাংশন এই মেথডস গুলো দেওয়া আছে। ঠিক আছে, যেমন হচ্ছে যেমন এই যে সেট এরিয়া ইনফো। ঠিক আছে, সো এর এই এই একটা মেথড আছে, এই মেথডটা যদি তোমরা কল করো এবং এই যে প্যারামিটার গুলো যদি কল করো, তার মানে সে তখন এইটা তোমাদের যে যে স্কোরিং, যে তোমাদের স্কোর করতেছে, যে ভার্চুয়াল সিস্টেম স্কোর করছে সেখানে পাঠায়, পাঠায় দেখে যে তোমরা অ্যাকচুয়ালি ঠিক জিনিসটা ইনফর্ম করছো কিনা। সাপোজ তোমরা হচ্ছে এরিয়া 1-এ গেলে, এরিয়া 1-এ গিয়ে দেখো এখানে এরিয়া 1-এ কি কি আছে, একটা হচ্ছে এমরেল্ড আছে, একটা হচ্ছে কি কোরাল আছে। সো তোমরা এইটা তুমি বলে দিলে যে হচ্ছে একটা এমরাল্ড একটা কোরাল একটা একটা করেই আছে। তুমি যখন এটা ইনফর্ম করে দেবে যে জাজ, মানে ভার্চুয়াল জাজকে যখন ইনফর্ম করে দেবে, তখন কিন্তু তোমার একটা পয়েন্ট তোমার নামে অলরেডি অ্যাসাইন হয়ে যাবে, ওয়েদার ওয়েদার ইউ কমপ্লিট দ্য ফুল টাস্ক অর নট।
তার মানে সম্পূর্ণ টাস্ক যদি তুমি কমপ্লিট করো বা না করো, ইট ডাজেন্ট ম্যাটার। তুমি যদি এরিয়া ওয়ানে গিয়ে তুমি যদি ইনফর্ম করে দাও যে এইটা এটা আছে, তখন কিন্তু আমার ভার্চুয়াল যে জাজ সেটা তোমার নামে একটা নাম্বার অ্যাসাইন করে দেবে। ঠিক আছে, সো আমাদের প্রত্যেকটা এরিয়াতে গিয়েই এরকম ইনফর্ম করতে হয়। জাস্ট ইনফর্ম, ইনফর্ম ইজ নাথিং, জাস্ট একটা ফাংশন, একটা মেথডস তোমার কল কল করা। এটা তোমরা পরবর্তীতে আরো আরো বুঝতে পারবে ডিটেলসে। ঠিক আছে, সো এই ইনফর্ম করার সময় আমাদেরকে শুধুমাত্র কোন কি ইনফর্ম করতে হবে জানো? শুধুমাত্র ইনফর্ম করতে হবে যে ল্যান্ডমার্ক আইটেমগুলো ইনফর্ম করতে হবে। আমাদেরকে কিন্তু ট্রেজার আইটেমটা ইনফর্ম করা যাবে না, শুধুমাত্র ল্যান্ডমার্ক আইটেমটা ইনফর্ম করতে হবে। দেখো এই যে অ্যাকচুয়াল, এটা কিন্তু একটা অ্যাকচুয়াল সিমুলেশন আউটপুট। এটা মুতাসিমের একটা অ্যাকচুয়াল সিমুলেশন আউটপুট। দেখো মুতাসিম কি করেছে, এরিয়া ওয়ানে গেছে। এরিয়া ওয়ানে দেখো কি কি আছে, চারটা কি আছে, চারটা ট্রেজার বক্স আছে। মুতাসিম জাস্ট সিম্পলি রিপোর্ট করছে ট্রেজার বক্স আছে, কোয়ান্টিটি কয়টা, চারটা, এবং এটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে। দেখেছো? আচ্ছা, এরপর তুমি এরিয়া টুতে যাও, দেখো এরিয়া টুতে কি আছে, একটা এমরেল্ড, দুইটা হচ্ছে লেটার। বাট দেখো এমরেল্ডটা কিন্তু আমাদেরকে ইনফর্ম করতে হয়নি, কারণ ওই যে আমাদের যে এপিআই, সেই এপিআই আমি একটা জিনিস ইনফর্ম করতে হয়। সো কোনটা ইনফর্ম করবো আমরা? আমরা ইনফর্ম করবো, এটা রুল বুকে বলা আছে, আমরা ইনফর্ম করবো হচ্ছে ল্যান্ডমার্ক আইটেম গুলো। ঠিক আছে, সো যেহেতু এখানে ল্যান্ডমার্ক আইটেম, যেহেতু আমাদের কি ল্যান্ডমার্ক আইটেম, যেহেতু আমাদের হচ্ছে লেটার, সো মুতাসিম কি লেটার ইনফর্ম করছে কয়টা, দুইটা। আবার পরেরটাতে আসো কি ইনফর্ম করেছে, আহ, দুইটা কি, কি কয়টা, দুইটা। ঠিক আছে, এবং এটা কিন্তু সবগুলো অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তারপরে দেখো, তারপরে কি এখানে কি আছে, একটা ডায়মন্ড, একটা কয়েন। ডায়মন্ডটা কি, ডায়মন্ডটা আমাদের ট্রেজার আইটেম। আর কয়েনটা কি, কয়েনটা আমাদের ল্যান্ডমার্ক আইটেম। সো ল্যান্ডমার্ক আইটেম ইনফর্ম করতে হবে, কয়েনটা ল্যান্ডমার্ক। সো ওকে, কয়েন আছে কয়টা, একটা, ডান, অ্যাজ সিম্পল অ্যাজ ইট। তাহলে আমাদেরকে ল্যান্ডমার্ক আইটেম ইনফর্ম করতে হবে। ওকে, আচ্ছা। সো তাহলে দেখো, এই যে দেখো, যেমন এখানে এখানে কি 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 আছে দেখো, এই ছবিতে দেখো, ছবিতে আছে হচ্ছে একটা বক্স, আর হচ্ছে একটা ট্রেজার বক্স, আর একটা আছে হচ্ছে কি, আমি ভালো করে, ও একটা হচ্ছে এমরাল্ড। হ্যাঁ, সো দেখো অ্যাস্ট্রোবি কি করেছে, যে দেয়ার ইজ এ ট্রেজার বক্স অন এরিয়া ওয়ান, এটা ইনফর্ম করেছে। দেখছো এই যে একটা মেসেজ আকারে ব্রডকাস্ট করছে। হ্যাঁ, টেলিকাস্ট করছে অথবা ব্রডকাস্ট, যাই হোক। তো এইখানে দেখো, তার মানে কি, তার মানে একটা এটা হচ্ছে তোমার হয়ে হয়ে গেল, এটা সাকসেসফুল। বাট দেখো এইখানে সে কি করেছে, দেয়ার ইজ এন এমরাল্ড। এমরাল্ডটা কি, এমরাল্ডটা কিন্তু আমাদের একটা টার্গেট আইটেম। হ্যাঁ, এটা কিন্তু আমাদের কি, টার্গেট আইটেম কিন্তু আমাদের ইনফর্ম করা যাবে না। সো এটা কিন্তু আনসাকসেসফুল। ওকে, ক্লিয়ার? সো এটা খুবই সিম্পল একটা স্কোরিং। দেন আমাদের আরেকটা স্কোরিং ফ্যাক্টর আছে, যে আমাদের যে ক্রিউ বা আমাদের যে অ্যাস্ট্রোনট, সেটার হচ্ছে 0.3 মিটারের মধ্যে মধ্যে গিয়ে তারটা রিড করতে হবে, তাহলেই পয়েন্ট পাবে। সো যেহেতু 0.3 মিটারের মধ্যে রিড করেছে, সাকসেসফুল। 0.3 মিটারের বাইরে গিয়ে রিড করেছে, আনসাকসেসফুল। ঠিক আছে, এবং এরকম একটা ক্রাইটেরিয়া আছে, স্কোরিং ক্রাইটেরিয়া। যেমন এখানে আরেকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে যে আহ, আমাদের অ্যাস্ট্রোবিটা যখন অ্যাস্ট্রোনটের থেকে যখন টার্গেট ডিসপ্লেটা রিড করবে, রিড করার পরে তাকে তো আবার ব্যাক করে কোনো একটা এরিয়াতে যেতে হবে, তাই না? সো যেই এরিয়াতে যাবে, সেই এরিয়াতে যাওয়ার পরে সেটাকে 30 ডিগ্রির মধ্যে, হ্যাঁ 30 ডিগ্রির মধ্যে থেকে সেটাকে রিড রিড করতে হবে। ন্যাভ ক্যাম 30 ডিগ্রির মধ্যে থেকে রিড করবে। যদি 30 ডিগ্রির মধ্যে হয় তাহলে পয়েন্ট পাবে, 30 ডিগ্রি যদি বাইরে চলে যায়, যদি অন্য কোনো অ্যাঙ্গেল হয়, তাহলে সে পয়েন্ট পাবে না। এই জিনিসগুলো আসলে আমরা পরে এটা নিয়ে ডিটেলসে ডিসকাস করবো, এটা আপাতত ডিসকাশনের ম্যাটার না। জাস্ট এতটুকু জেনে রাখো যে দেয়ার আর সাম স্কোরিং ফ্যাক্টরস, যেটা ফলো করলে তোমরা ইউল গেট দ্য হাইয়েস্ট স্কোরস। ওকে, ভাই একটা কোশ্চেন করেছে যে হচ্ছে টার্গেট আইটেমের যে এয়ার ট্যাগ সিমুলেশনে এপিকে রান করলে সেটা শো করে না, মিশন কমপ্লিটের পর শো করে, এটা কিভাবে কি করতে পারি? আচ্ছা, টার্গেট আইটেমের যে এয়ার ট্যাগ, ওকে, টার্গেট আইটেমের যে এয়ার ট্যাগ সিমুলেশন এপিকে রান করলে সেটা শো করে না, মিশন কমপ্লিট করার পর। আচ্ছা, এইটা যেটা করতে পারো, আমি তোমাকে একটা হ্যাক্স বলি, সেটা হচ্ছে আমরা করেছিলাম, সেটা হচ্ছে তুমি অ্যাস্ট্রোবিতে একটা ফাংশন আছে, যেটা তুমি দিয়ে যদি ইমেজটা ক্যাপচার করে, সেটা তুমি ইন্টারনাল স্টোরেজে সেভ করতে পারবে। সো তুমি যদি ওই ছবিটা স্ন্যাপশট নিয়ে ইন্টারনাল স্টোরেজে সেভ করে রাখো, তাহলে কিন্তু এটা তুমি পরবর্তীতে দেখতে পারবে। ভাইয়া এইটা অ্যান্সার আমি দিই। হ্যাঁ, গো আহেড মোহাম্মদ তাসিম, তুমি তুমি আরো হ্যাঁ, হ্যাঁ। এটার বলতে পারবে, বলো। তো অ্যাকচুয়ালি হচ্ছে ওই আমরা যে চারটা এরিয়া আছি, চারটা এরিয়াতে রাউন্ডিং করার পরে এপিআই রাউন্ড কমপ্লিশন একটা হইতেছে আমাদের মেথড কল করতে হয়। তো আমরা রাউন্ড কমপ্লিশন মেথড কল করার পরে হইতেছে অ্যাস্ট্রোনটের লোকেশনে ছবিটা দেখতে পারবো, এর আগে হইতেছে সিমুলেটরে দেখায় না। হ্যাঁ, এইটা যেমন ঠিক আছে, বাট ও আসলে জানতে চাচ্ছে যে অন্যটা, যে আমরা কিভাবে মানে এয়ার ট্যাগের যে ছবিটা, সেটা কিন্তু আমরা যখন সিমুলেশন চলে তখন কিন্তু আমরা দেখতে পাই না। সো এইটা কিভাবে আমরা সিমুলেশন চলার টাইমে দেখতে পারবো?
বুঝতে পারছো মোতাসিম, যে ও বলছে যে যখন তোমার অ্যাকচুয়ালি রেজাল্টটা দেওয়া হয় তখন সেখানে গিয়ে কিন্তু দেখায়। হ্যাঁ। না না ভাই, আই থিংক হচ্ছে ওয়াইটি নাহিদ, কাইন্ডলি আপনি হ্যাঁ, হচ্ছে একটু বলবেন কোশ্চেনটা। এক্স্যাক্টলি। না, এয়ার ট্যাগ অলওয়েজ শো করবে। এয়ার ট্যাগটা তোমার যে এয়ার ট্যাগ অলওয়েজ শো করবে, হ্যাঁ। এক্স্যাক্টলি, এয়ার ট্যাগটা তোমার যে পোস্টার আছে, পোস্টারের রাইট সাইডে সেটা অলওয়েজ শো করবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন যাই। সরি ভাইয়া, আমার নেট প্রবলেম। আর ওকে, জিনিসটা শুনতে পাইনি। আমার যখন কোড করব তখন ফরবিডেন জোন এন্ড ওয়েসিস জোন বুঝবো কিভাবে? এটার কোঅর্ডিনেটস দেওয়া যাবে এন্ড এয়ার ট্যাগ। আচ্ছা হ্যাঁ ভাই, এটা খুবই একটা ভালো কোশ্চেন করেছো জারিফ। ইটস ওকে, তোমার নেট প্রবলেম ছিল, কোনো সমস্যা নেই। আচ্ছা, ফরবিডেন জোন দিস টাইম একটু গেম ফ্লোটা চেঞ্জ। দেয়ার ইজ নো ফরবিডেন জোন অ্যাকচুয়ালি। আগে ছিল একটা কেওজেড, কিপ আউট অফ জোন, বাট কেআইজেডটা আছে যেখানে আমরা রোবটটা অপারেট করতে পারবো, আর তার বাইরে পারবো না। এই জোনটার একটা কোঅর্ডিনেটস তোমরা গাইড বুকে দেয়াই আছে, আমি এটা আসলে এখানে ইনক্লুড করিনি। এই যে, এই যে কেআইজেড দেখেছো? সো কেআইজেড এর কিন্তু একটা টোটাল একটা কি, ওই যে আগের মতো সেম ভাবেই দেয়া আছে, এক্স মিন ওয়াই মিন জেড মিন, এভাবে করে এক্স ম্যাক্স ওয়াই ম্যাক্স জেড ম্যাক্স, এভাবে করে কেআইজেড, দুটো কেআইজেড এবং চারটা কি ওএসিস জোন, চারটা ওএসিস জোনের কোঅর্ডিনেটস কিন্তু এখানে দেয়া আছে। ঠিক আছে, সো এটা দেয়া আছে। আচ্ছা, তোমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে অ্যান্ড এয়ার ট্যাগের কোন কোঅর্ডিনেটটা রাখে? আচ্ছা, এয়ার ট্যাগে আসলে তোমার ওই যে পোস্টারটা আছে, পোস্টারের রিলেটিভ পজিশনটা ওর মধ্যে থাকে। তুমি যদি এয়ার ট্যাগ বা আরুকো মার্কার, আমি স্পেসিফিকলি যদি বলি, তুমি আরুকো মার্কার বা এয়ার ট্যাগ নিয়ে যদি তুমি ইউটিউবে কয়েকটা ভিডিও দেখো বা দেখো, তুমি জিনিসটা বুঝতে পারবে যে এয়ার ট্যাগ সবসময় একটা রিলেটিভ পজিশন আউটপুট দেয়, এক্স ওয়াই জেড একটা কোঅর্ডিনেট তোমাকে ব্যাক করে। ঠিক আছে, সো ওই ওই কোঅর্ডিনেট এবং অ্যাঙ্গেলটা থেকেই তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে তোমার রোবটটা অ্যাস্ট্রোবিটা ওইটা থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে না 20 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। অ্যাস্ট্রোবির পজিশন ওই দুইটা পজিশন কম্পেয়ার করে। বাট আমি এখন বলবো তোমরা আপাতত এয়ার ট্যাগের এই জিনিসগুলো তোমরা আস্তে আস্তে করো, ধাপে ধাপে। আমি আমার টিপসে বলবো আসলে তোমরা এখন তোমাদের কি কাজ করতে হবে। ঠিক আছে, সো লেটস ডু ওয়ান থিং এট এ টাইম। হ্যাঁ, আস্তে আস্তে আমরা আগাই। সুদীপ্ত, মুহতাসিম, লাস্ট চল। কোয়েশ্চেনটা যেটা বললো যে ওরা ইমেজটা নিচ্ছে কিন্তু সিমুলেশনের রেজাল্টে দেখা যাচ্ছে, কিন্তু সিমুলেশন করার সময় দেখা যাচ্ছে না, তাই না? এটাই বোধহয় কোয়েশ্চেন ছিল নাকি? আহ, হ্যাঁ, এটা এটা করেছিল। মোতাসিম, এটাই কি কোয়েশ্চেন ছিল? হ্যাঁ, জি স্যার, আই থিংক হচ্ছে এটা উনি হইতেছে এটাই কোয়েশ্চেন করতে চাইছে যে সিমুলেশন করার সময় হচ্ছে অ্যাস্ট্রোনটের লোকেশনে এয়ার ট্যাগটা দেখতে পাচ্ছে না বা ছবিটা দেখতে পাচ্ছে না। তো এটা হ্যাঁ, রিজন হ্যাঁ, হইতেছে রাউন্ড কমপ্লিশন মেথড কল করার পরে অ্যাস্ট্রোনটের লোকেশনে ছবিটা দেখায়, এর আগে দেখায় না। তো হ্যাঁ, জি মোস্ট আমি, প্রবাবলি উনি হ্যাঁ, বলো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ সেম, মোস্ট হ্যাঁ। প্রবাবলি উনি হইতেছে রাউন্ড কমপ্লিশন এটা এখনো কল করতেছেন না, এই জন্য আর কি ছবিটা দেখতে পাচ্ছেন না। রাইট, এন্ড পরে আর কি দেখতে পাচ্ছে। হ্যাঁ, এবং স্যার রাইট, এটা রাইট, কনফার্ম, রাইট, রাইট। নাহিদ হচ্ছে এটা কনফার্ম করেছে যে আর দিস দ্য আর আর শুধু সে যদি ম্যানুয়ালি দেখতে চায়, সেটা সে শুধু তো যেটা বলে সেটা সে সেগুলো স্টোর করতে পারে। রাইট, রাইট। যদি তুমি ইনস্ট্যান্টলি দেখতে চাও সেখানে কি আছে সেটা তুমি স্টোর করে রাখতে পারো। এটা আসলে ডিবাগ প্রসেসে অনেক হেল্প হেল্প করে, যে ওইখানে কি আছে এটা পরবর্তীতে আমরা চাইলে ক্যাপচার করতে পারি। আচ্ছা, সো ওকে, আমরা মোটামুটি আমাদের ভাই গেম আমি ফ্লো। আমি 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 একটু অ্যাড করি। প্লিজ আহ প্লিজ। নাহিদ, আপনি আপনি হচ্ছে ওই রাউন্ড কমপ্লিশন করার পরও ইট টেক্স 1 or 2 সেকেন্ড টু ডিসপ্লে দ্য ইমেজ। তো আপনি হচ্ছে একটু ডিলে দিয়ে তারপর হচ্ছে ছবিটা ক্যাপচার করার ট্রাই করেন, তাহলে আর কি ছবিটা দেখতে পারবেন। রাইট। থ্যাংক ইউ, মোতাসিম। ইয়া, শুধু তো কন্টিনিউ প্লিজ। ওকে, সো থ্যাংক ইউ মুতাসিম। আসলে মুতাসিম যেহেতু কাজগুলো করেছে লাস্ট টাইম এবং এবারও কাজগুলো করেছে, সো হি হ্যাজ এ ভাস্ট নলেজ, মানে ওয়ার্কিং নলেজ, যে আসলে কি কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, সো ইফ ইউ গট স্টাক দেন আমাদেরকে তোমরা গ্রুপে মেনশন করলে হবে। ইউ ইউ ক্যান ডিরেক্টলি আস্ক, আমরা ট্রাই করবো হেল্প ইউ গাইস। ঠিক আছে, ওকে। সো এখন হচ্ছে কিছু টিপস, যারা আসলে আমরা শুরু শুরু করছি বা হচ্ছে কেবল স্টার্টিং করছি, কি করা যায়। তো আমি এখানে একটা গাইডলাইন দিয়ে দিয়েছি যে তোমরা এখন কি কি করবে বা কি কি করতে পারো। এটা ওয়ান স্টেপ, একটা একটা করে করো, তাহলে তোমাদের জিনিসটা ইজি হবে। ঠিক আছে, আমি ফার্স্টে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যে স্যাম্পল এপিকে যেটা আছে তোমরা ফার্স্টে সেটা রান করো। হ্যাঁ, লোকাল সিমুলেটর অ্যান্ড
অনলাইন সিমুলেটর, এই দুইটা নিয়েও আমার মনে হয় মিজান স্যার পরে কথা বলবো, যেহেতু আমাদের একটা ভার্চুয়াল বক্স একটা রেডি হয়ে গেছে। সো ওইটা স্যার ক্লিয়ার আউট করবে। সো আমি যেটা সাজেস্ট করবো, তোমরা স্যাম্পল এপিকটা ফার্স্ট অনলাইনে, যেহেতু অনলাইন সিমুলেটর তোমরা সব অ্যাক্সেস পেয়ে গেছো, স্যাম্পল এপিক একটা বিল্ড করে তোমরা আগে রান করো, দেখো তোমরা সাকসেসফুলি সেটা রান করতে পারছো কিনা। যখনই তোমরা রান করতে পারবে, তোমরা ইউ উইল গেট সার্টেন স্কোর। ওকে, সো সার্টেন স্কোরটা তোমরা আগে আনার ট্রাই করো, যে দেখো হ্যাঁ ওকে, আমরা একটা সার্টেন স্কোর আনতে পারছি। এরপরে তোমরা সেকেন্ড স্টেপে মুভ করো, যে মুভ এ সিঙ্গেল এরিয়া সাকসেসফুলি। তোমার যে সিঙ্গেল এরিয়ার কোঅর্ডিনেট গুলো দেয়া আছে ওখানে, তোমরা ওই এরিয়াতে মুভ করার ট্রাই করো। দেখো অ্যাস্ট্রোবিটা ফিজিক্যালি দেখো, একটা কোড করে ইসে দাও, সিমুলেশন দাও, সিমুলেশন দিয়ে রিয়েল টাইম ভিউ করো ভিএলসি থেকে, যে সেটা ওটার সামনে গেল কিনা, প্রপারলি গেল কিনা। তোমরা কিন্তু চাইলে ক্যামেরা, যে ন্যাফ ক্যামটা কিন্তু অন করাই থাকে, তোমরা ন্যাফ ক্যামের যে বার, সেটা থেকে কিন্তু দেখতে পারবে অ্যাস্ট্রোবি অ্যাকচুয়ালি কি দেখ দেখছে এখন। ঠিক আছে, সো সেটাই কিন্তু তোমরা একটা সিঙ্গেল এরিয়াতে মুভ করো। এরপরে যেহেতু যখন সিঙ্গেল এরিয়াতে মুভ করা হয়ে গেল, তখন তোমরা ইমেজ প্রসেসিং এর কাজটা শুরু করো, যে কিভাবে আমরা একটা স্ন্যাপশট নিয়ে নিতে পারি সেই পজিশনে যাওয়ার পথে। অ্যাস্ট্রোবিটা তো ফিক্স হয়ে থাকে সেখানে, এবং তার সামনে থাকে হচ্ছে সেই বোর্ডটা বা পোস্টারটা, যে পোস্টারের কথা বলছিলাম। তোমরা পোস্টারটা একটা স্ক্রিনশট নাও, মানে স্ক্রিনশট বলতে স্ন্যাপশট নাও, ছবি তুলো, ক্যাপচার করো। এই মেথডগুলো কিন্তু সব তোমরা যখন এই যে ইসে যাবে, প্রোগ্রামিং ম্যানুয়ালে যাবে, তোমাদের সব মেথডগুলো, কি কি মেথড তোমরা ইউজ করতে পারবে সব দেয়া আছে। যেমন হচ্ছে ফ্ল্যাশিং লাইট ব্যাক, ফ্ল্যাশিং লাইট ফ্রন্ট, গেট বিট ম্যাপ, ডগ ক্যাম। সো এই যে মেথডগুলো, সেগুলো কল করে। যেমন যে মুভ টু, এই মেথডটা কল করলে কি হয়, অ্যাস্ট্রোবিটা এইখানে তিনটা কোঅর্ডিনেটস দিতে হয় এবং কোয়ার্টার দিতে হয়, তাহলে অ্যাস্ট্রোবি একটা সার্টেন পজিশনে মুভ করে। ঠিক আছে, সো তোমরা হচ্ছে ইমেজটা ক্যাপচার করে, এই যে সেভ বিট ম্যাপ ইমেজ, এই যে এইটাই হচ্ছে সেই ফাংশনটা, যেটা হচ্ছে ইমেজ ইমেজ ক্যাপচার করে। সো তোমরা যেটা করবে সেটা হচ্ছে ইমেজটা ক্যাপচার করো, ক্যাপচার করে ওইটাকে ইমেজ প্রসেসিং করে ডিটেক্ট করো, যে এই অবজেক্টগুলোকে অ্যাকচুয়ালি ডিটেক্ট হচ্ছে কিনা। যদি অবজেক্ট ডিটেক্ট হয়ে যায় তাহলে তো খুবই ভালো। দেন হচ্ছে ওই ওই অবজেক্টের কোয়ান্টিটি এবং কি অবজেক্ট ডিটেক্ট করলে, সেটা হচ্ছে তুমি ওই যে একটা এপিআই আছে, সেই এপিআই এর মাধ্যমে তোমরা হচ্ছে জানাও, যে হচ্ছে জাজ, যে ভার্চুয়াল জাজ, সেই জাজকে জানাও। দেখো যদি ভার্চুয়াল জাজকে জানো, তখনই তোমরা আরেকটা পয়েন্ট পাবে। তোমরা ধাপে ধাপে আগাও। এরপরে যে যখন এটা হয়ে যাবে, তখন তোমরা এয়ার ট্যাগটা রিড করা শিখো, কিভাবে এয়ার ট্যাগটা রিড করতে পারবে বা রিলেটিভ অ্যাঙ্গেলটা রিড করতে পারবে। এরপর চারটা পজিশনের ডেটা তোমরা মুভ করো, মুভ করে চারটা পজিশনে যাও, চারটা পজিশনে গিয়ে চারটা তোমরা যে পোস্টার, চারটা পোস্টার ডেটা রিড করো, রিড করে মেমোরিতে রাখো। চারটার ডেটা হচ্ছে তোমরা জাজকে ইনফর্ম করো। যখন ইনফর্ম করো, দেখবে তোমাদের স্কোরটা অটোমেটিক্যালি অনেক ইনক্রিজ করে যাবে। ঠিক আছে, এরপরে তোমরা অ্যাস্ট্রোনটের কাছে যাও, দেখো অ্যাস্ট্রোনটের যে বোর্ডটা ডেটা রিড করতে পারো কিনা। রিড করে দেন হচ্ছে আবার তোমার যে চারটা এরিয়া, সেই চারটা এরিয়াতে যাও, চারটা এরিয়াতে গিয়ে কোনটার সাথে ম্যাচ করে সেটা কম্পেয়ার করে সেখানে ফ্ল্যাশ লাইটটা ব্লিঙ্ক করো। সো আমার এই এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে প্রথমেই এত ডিপে, এত মানে এত কিছু মাথায় চিন্তা করে জিনিসটাকে কমপ্লেক্স করার কোনো দরকার নাই। আসলে এটা খুবই সহজ, যখন তোমরা ওয়ান থিং এট এ টাইম করে ধীরে ধীরে আগাবে। ঠিক আছে, সো আমার মনে হয় তোমরা, আশা করি এই গাইড বুকটা একটা ভালো একটা ওভারভিউ পেয়েছো। হ্যাঁ, আর দেখো ফার্স্টেই যদি মনে করো এটা কমপ্লেক্স কঠিন, তাহলে কিন্তু হবে না। এটাকে চিন্তাই করতে হবে সিম্পল, এবং অ্যাকচুয়ালি এটা খুবই সিম্পল। তোমরা যখন শুরু করবে তখন তোমরা আহ, বুঝতে পারবে। So, this was from my side. Thank you everyone again for joining this live session. And আমার মনে হয় অনেকেই তোমরা ইউটিউব থেকেও এটা পরবর্তীতে ভিউ করবে, দেখবে। সো ইফ ইউ গট এনি কোশ্চেন, তোমরা ওখানেও কমেন্ট করতে পারো, অথবা আমাদের স্টেমেক্স 365 এর ওয়েবসাইট stemex365.org, সেখান থেকেও তোমরা আমাদেরকে রিচ করতে পারো। এখন তোমাদের কোশ্চেন, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন পার্টিকুলার, দেন প্লিজ, দ্য ফ্লোর ইজ ওপেন ফর ইউ। আমি একটু একটু বলছি, ইটস এ ফ্যান্টাস্টিক ডেমনস্ট্রেশন অ্যান্ড প্রেজেন্টেশন। সুদীপ্ত যেটা বললো লাস্টে, থিঙ্ক সিম্পল, আই লাইকড ইট। আমি সবসময় সিম্পল থিঙ্ক করতে পছন্দ করি, এবং সেটা আমার বাংলাদেশে যখন ছিলাম তখন আমি ছোটবেলা থেকে সিম্পল চিন্তা করতাম। তারপরে এখানে যখন এমআইটিতে আসলাম, নাসার সাথে বড় বড় ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টদের সঙ্গে যখন কাজ করি, এদের এদের কাজ দেখে বুঝলাম যে ওরাও ঠিক একই মেন্টালিটির, সিম্পল থেকে শুরু করে, কঠিন করে চিন্তা করে না, সিম্পল। তো এটাই তোমরা করো যেটা সুজিত বলেছে। তো ওদের এক্সপিরিয়েন্স অনেক বেশি এই প্রোগ্রামিংয়ের, কিবোর্ড প্রোগ্রামিংয়ের ব্যাপারে। তো ওদের টিপস গাইডগুলো তোমরা ফলো করো, এবং আহ, বেশি ভয় পেও না।
এটা এত কঠিন কিছু না, দেখবে যে আস্তে 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 তোমরাও ঠিক অনেক কিছু জানবে এবং ফিউচারে যারা আসবে তাদেরকে তোমরা শেখাতে পারবে। তো তোমরা এখন তোমাদের কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করো। আম, আমাদের আর 4 মিনিট আছে, আমরা এর মধ্যে শুনতে চাই তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে। ভাইয়া হোয়েন, ওকে। ভিএম, ভিএম এর ব্যাপারে কোয়েশ্চেন। ভিএমটা, আই এম ট্রাইং মাই বেস্ট টু রিলিজ অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাদের এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল, আমাদের স্ট্যামেক্স 365 ইজ অ্যান ইন্টারন্যাশনাল প্রোগ্রাম। এটা বাংলাদেশে হয়তো অনেকেই জানে না, কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড জ্যাক্সা, নাসা এবং অস্ট্রেলিয়া বিভিন্ন কান্ট্রি যারা এই প্রোগ্রামের সাথে জড়িত, তারা সবাই কিন্তু আমাদের ওয়েবসাইট দেখছে, রেগুলার দেখছে এবং রেগুলার সব ইনভেস্টিগেট করছে। তা আমি সেই কারণে আমাদের ভিএমটা আমি মোর সিকিউর করতে চাচ্ছি, যেন অনলি আমাদের আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা যেন সেটা ইউজ করতে পারে, সেটা ডাউনলোড করতে পারে, অন্য কেউ না। অন্য কেউ যদি করতে চায় সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তো সেইভাবে আমি এটা সেট আপ করার চেষ্টা করছি, একটু সময় লাগছে, আই এম ভেরি সরি। সুদীপ, মুহাতাসিম এবং আরও অনেকে মিলে আমরা ভিএমটা ক্রিয়েট করেছি। তো ভিএমটা আশা করি খুব সহসা আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো। হ্যাঁ, একজনে লিখেছে আজকের সেশনটা নলেজেবল ছিল। হ্যাঁ, আমরা সেটা আম, ইচ্ছে করেই এরকম করেছি। আমরা খুব ইজিভাবে শুরু করেছি, আস্তে আস্তে আমাদের ফিউচার সেশনগুলো আরও বেশি নলেজ থাকবে। আমরা চাচ্ছি যে এই যে সুদীপ্তা আজকে যে সেশনটা দিল, এটা তোমরা ভিডিওটা বারবার রিভিউ করো, তোমরা গাইড বুকগুলো পড়ো ভালো করে, প্রোগ্রামিং ম্যানুয়াল প্রোগ্রামিং ম্যানুয়ালে সব কিছু পড়ার দরকার নেই, অ্যাটলিস্ট এপিআইগুলো জানার চেষ্টা করো। আর সুদীপ্তা যে জিনিসটা বললো যে আমরা রোবট যখন মুভ করব, মুভের এক্স ওয়াই জি এটা নিয়ে আহ, এটা তোমরা বোঝার কথা। বাকি যে জিনিসগুলো কোর্টেনিয়ান, কোর্টেনিয়ান কথাটা উচ্চারণ করারই দরকার নেই, এটা ভুলে যাও। কোর্টেনিয়ান বলতে কিছু নেই, এটা জাস্ট সায়েন্টিস্টরা বের করেছে যে এটা যেমন নিউটন যখন অ্যাপল পড়লো, আমাদের চোখের সামনে তো অনেকে অ্যাপলই পড়ে, তাই না? কিন্তু তার তার চোখের দেখান তার মাথায় চিন্তা এসে গেলো কেন পড়লো, আমরা সবাই তার কেন বলি না, তাই না? সে বলে কেন পড়লো, সে থিওরিটা দিল। তা আমাদের এই কোর্টেনিয়ানের ব্যাপারে অত থিওরি আমাদের এখনো দরকার নেই। কোর্টেনিয়ান কি জিনিস, এটা জাস্ট ওই আপেলের মতো পড়ার মতো পড়ে, ঠিক আছে, আর পড়লে আমরা খেতে পারি, অতটুকু জানার চেষ্টা করো। পরে আমরা, যদি তোমাদের ইচ্ছা থাকে, কোর্টেনিয়ান অনেক বড় জিনিস, এবং আমরা ঘন্টার পর ঘন্টা তোমাদের সঙ্গে ব্যয় করতে পারবো তোমাদের ইচ্ছা থাকলে। এখন আপাতত এত চিন্তা করার দরকার নেই। তো তোমাদের যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে, তাহলে আমরা আজকে সেশন এখানে শেষ করতে চাচ্ছি। আর সাবা, তুমি কি রেডি আছো সেশনটা শেষ করার জন্য? Yes, absolutely. I just want to thank Shadipto again for such a wonderful presentation and Mutasim for providing great backup. You guys were partners for this. Awesome. And I know Qazi Hasib was also supposed to be a part of this presentation, but he wasn't able to join us today. So Shadipto actually put this all together for you guys, and he spent a lot of time doing this in a short amount of time. So please thank him for that. And next week and the week after, we'll have Mutasim taking center again to lead the workshop alongside Mizan Sir. And we will be planning that in the upcoming week. And yes, hang tight for the VM. So with that, we will say good night to you, everybody, and take care.